আসসালামু আলাইকুম। এসএসসি মানবিক বিভাগের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি যখন তোমাদের পর্যায়ে ছিলাম তখন আমার কি মনে হতো জানো? আহা, যদি এরকম কোনো উপায় থাকতো যে আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে আমি পুরো বইয়ের এমসিকিউ সব কমন পেয়ে যাব। এই যে কিন্তু আমি কি কোনো কিন্তু তখন উপায় পাই নাই। এখন 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 দেখো, আজকে অর্থনীতির অর্থনীতির যত এমসিকিউ 6টা চ্যাপ্টার থেকে টোটাল কত 200 এমসিকিউ তোমাদেরকে আজকে আমি সলভ করাবো। কতটা? 200 এমসিকিউ সলভ করাবো এবং এখান থেকে 100% কমন পড়বে। কি করবে? 100% কমন পড়বে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যখন যে বিষয়টা কল্পনা করতাম যে হ্যাঁ, আমার যদি এরকম কোনো ভাইয়া থাকতো বা এরকম কোনো টিচার থাকতো বা এরকম কোনো বই থাকতো যেখান থেকে আমি 1 ঘন্টার ভিতরে এমসিকিউগুলো সলভ করলে আমি বোর্ড পরীক্ষায় সবগুলো কমন পাবো, হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো কম্প্যাক্টভাবে কোনো জায়গায় পাবো, কিন্তু আমি কিন্তু এটা পাই নাই। হ্যাঁ, আমি পাই নাই, আমার দুর্ভাগ্য, আমি পাই নাই। কিন্তু তোমরা, তুমি ভাই, আপু, তুমি অনেক বেশি সৌভাগ্য যে তুমি ওই সুযোগটা পাচ্ছ। আজকে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হবে। সেই ক্লাসের ভিতরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্সের মোস্ট ইম্পর্টেন্ট 200টা এমসিকিউ সলভ করব এবং এই 200টা এমসিকিউ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু এই 200 যে টপিক, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে ক্লাসটা করো। ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা দুর্দান্ত ফলাফল করতে পারবে। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি? অর্থনীতিতে কি সম্পদের বৈশিষ্ট্য কয়টি? অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি? 4টি। ও, আজকে তোমরা যারা আমার ক্লাস নিয়মিত করো, আমি কি করি ক্লাসে কিন্তু অনেক বেশি ভেঙে 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 পড়াই। আজকে যদি অনেক বেশি ভেঙে ভেঙে পড়াতে যাই কি হবে? আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। যেহেতু আমাদের সময় কম, আমরা কি করব, ফাস্ট ফরওয়ার্ড পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কি করব, খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। তোমরা মনোযোগী হও, 1 কাপ চা খাও, 1 গ্লাস পানি খাও, খেয়ে খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা যদি বিশ্বাস করো ভাইয়া, তোমরা যদি আজকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দাও, এই ক্লাসের মর্ম তোমরা বুঝতে পারবা। বুঝতে পেরেছো? 1.5 ঘন্টা ক্লাস করার পরে এবং ইকোনমিক্সের এক্সাম পেপার হাতে পাওয়ার পরে বুঝতে পারবা যে হ্যাঁ, ফরাদ ভাইয়া যেটা বলেছিলেন, যে আমাদেরকে বলেছিলেন যে 1.5 ঘন্টা ক্লাসটা করো ভাইয়া, তোমার রেজাল্ট ভালো হবে, তখন তুমি উপলব্ধি করতে পারবা। এর থেকে বেশি কিছু বলতে চাই না। এই শুনে যদি তোমার মনে হয় যে ক্লাস করবো, তাহলে করো, না হলে ওকে ফাইন, তুমি না করলেও চলবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, নদীর পানি ও বাতাস অর্থনীতিতে সম্পদ নয় কেন? নদীর পানি ও বাতাস অর্থনীতিতে সম্পদ নয় কেন? আমাদের সম্পদ হতে কি হতে হয়? অপ্রাচুর্য হতে হবে। অর্থনীতিতে সম্পদ হতে কি হতে হবে? অপ্রাচুর্য হতে হবে। কিন্তু নদীর পানি কি যোগান প্রচুর না, এটা তো প্রাচুর্য, এই জন্য কি এটা অর্থনীতিতে সম্পদ নয়। তারপরে প্রশ্ন, নদীর পানি অর্থনীতিতে সম্পদ নয় কেন? কোন বৈশিষ্ট্যের কারণে? কোন বৈশিষ্ট্যের কারণে? অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা নেই। কারণ কি, নদীর পানি প্রচুর পরিমাণে আছে, আর আমাদের অর্থনীতিতে সম্পদ হতে হলে কি হবে? অপ্রাচুর্য হতে হবে। প্রাচুর্যতা থাকলে চলবে না, যাতে মানুষ অভাব বোধ করে। তারপরে, মরুভূমির বালু অর্থনীতিতে সম্পদ নয় কেন? মরুভূমির বালু অর্থনীতিতে সম্পদ নয় কারণ কি? প্রাচুর্যতার কারণে। প্রচুর পরিমাণে মরুভূমির বালু মরুভূমিতে আছে, এই জন্য এটা কি সম্পদ নয়। তারপরে, উৎসের দিক থেকে সম্পদ কত প্রকার? উৎসের দিক থেকে সম্পদ কত প্রকার ভাইয়া? উৎসের দিক থেকে সম্পদ 3 প্রকার। এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো কোন কোন বোর্ডে এসেছে, অনেকগুলো বোর্ডে এসেছে। উৎসের দিক থেকে সম্পদ কত প্রকার? দেখো, শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? শারীরিক যোগ্যতাকে আমরা কি সম্পদ বলি? মানসিক সম্পদ বলে। যেমন শিক্ষকের পড়ানোর ধাঁচ, এই যে আমি পড়াচ্ছি, আমার একটা আলাদা স্টাইল আছে, এটা কি মানসিক সম্পদ। সাকিব আল হাসান, তিনি ক্রিকেট খেলেন, হ্যাঁ ক্রিকেট খেলেন, তার এটা কি মানসিক সম্পদ। তামিম ইকবল ক্রিকেট খেলেন, রোনালদো ক্রিকেট খেলেন, মেসি ফুটবল খেলেন, এগুলো কি সবই মানসিক সম্পদ। তারপরে প্রশ্ন দেখো, সানা একজন দক্ষ শ্রমিক, সানার যোগ্যতা কোন ধরনের সম্পদ? এই যে শ্রমিক কি তার শারীরিক যোগ্যতা, শ্রমিকের শ্রমদের সক্ষমতার কারণে কি বলবো? শারীরিক যোগ্যতা। এবং এই সম্পদটাও কি, এই সম্পদটাও হচ্ছে মানসিক সম্পদ। তারপরে, জনাব আকাশ ব্যবসা করার জন্য একটি দোকানঘর ভাড়া নিল। কি ভাড়া নিল? দোকানঘর ভাড়া নিল। এখানে দোকানঘর কোন ধরনের সম্পদ? জনাব আকাশ দোকানঘর ভাড়া নিয়েছে, এখানে দোকানঘর কোন ধরনের সম্পদ ভাইয়া? দেখো তো, উৎপাদিত সম্পদ। আচ্ছা, দোকানঘর কি, এই যে দোকানটা এই যে দোকানটা, এটা কি প্রকৃতিতে হচ্ছে ছিল? দোকান কি প্রকৃতিতে ছিল? এই যে গাছ, ধরো এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে এই দোকানটা কি অটোমেটিক্যালি হয়ে গেছে? অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায় না, আমাদের কি করতে হয়েছে? প্রথমে দোকান বানাতে হয়েছে, তারপর ওখানে বিভিন্ন প্রোডাক্ট তুলে ওটাকে আমরা কি বানিয়েছি? দোকান ঘর বানিয়েছি। তাহলে কি এটাকে আমরা উৎপাদন করতে হয়েছে না? কি হবে উত্তর? উৎপাদিত সম্পদ। তারপর দেখো, কাঁচামাল কোন ধরনের সম্পদ? কি
কাঁচামাল কোন ধরনের সম্পদ? কাঁচামাল হচ্ছে উৎপাদিত সম্পদ। কাঁচামাল কি? উৎপাদিত সম্পদ। কাঁচামাল আমরা কাকে বলি? বিভিন্ন দ্রব্য। যেমন ধরো এটা কলম, এটা কি দিয়ে বানানো? প্লাস্টিক এবং লোহা দিয়ে বানানো। হ্যাঁ, এই যে প্লাস্টিক এবং লোহা, এটা হচ্ছে এই কলমের কাঁচামাল। এই কাঁচামালটা কি? প্রথমে আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি, তারপর কি করি? এটাকে রিফাইন করে কাঁচামাল বানাই, এবং তারপরে কি বানাই? কলম বানাই। এই জন্য কি কলম উৎপাদিত সম্পদ। তারপর দেখো বিদ্যালয় কোন ধরনের সম্পদ? বিদ্যালয় কোন ধরনের সম্পদ? একইভাবে ভাই, বিদ্যালয় তো কোনো প্রকৃতিতে ছিল না, বিদ্যালয় কি করেছি? আমরা বানিয়েছি। তাহলে বিদ্যালয় কি সম্পদ? উৎপাদিত সম্পদ। তারপরে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান কি সম্পদ? খনিজ সম্পদ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে, কিন্তু আমাদের কি, আমাদের প্রযুক্তির অভাবের কারণে আমরা এই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে কি করি না? পারি না। তারপরে দেখো নিচের কোনটি মূল্যবান বৃক্ষ? নিচের কোনটি কি মূল্যবান বৃক্ষ? আচ্ছা, বাঁশ তো খুব ইজিলি পাওয়া যায়, শিমুল, আমরা যে তুলা গাছ আর কি, এটাও ইজিলি পাই, চম্পাও পাই। কি গরান কাঠ কিন্তু খুব বেশি দামি। হ্যাঁ, গরান কাঠ কি অনেক বেশি দামি, গরান হচ্ছে মূল্যবান বৃক্ষ। তারপরে দেখো সিলেটের বনভূমির আয়তন কত? সিলেটের বনভূমির আয়তন কত? 1040। এবং এই প্রশ্নটা দেখো বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে। এটা হচ্ছে একটা কি আমাদের জ্ঞানমূলক মুখস্থের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা এই প্রশ্নটা পারবো নাকি পারবো না। এই জন্য কি আমাদের কি টেক্সট বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেক্সট বইটা আমাদের কি অনেক গুরুত্বের সাথে পড়তে হবে। তারপরে দেখো সিলেটের বনভূমিতে কি কি গাছ পাওয়া যায়? সিলেটের বনভূমিতে কি কি গাছ পাওয়া যায়? সেগুন গর্জন পাওয়া যায় না, শাল গজারি পাওয়া যায় না, বাঁশবেত পাওয়া যায়। কি বাঁশবেত গাছ পাওয়া যায়, শাল কড়ইও কি পাওয়া যায় না। বুঝেছো? কোন জঙ্গলে কোন গাছ পাওয়া যায় এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমাদের বলতে পারে সুন্দরবনে কি গাছ পাওয়া যায়? সুন্দরবনে কি গাছ পাওয়া যায়? গজারি পাওয়া যায়, কি বলি সুন্দরী গাছ পাওয়া যায়, আবার গোলপাতা গাছ পাওয়া যায়, এগুলো আসতে পারে। আবার আমাদের সিলেটের বনে কোন ধরনের গাছ পাওয়া যায়, এই প্রশ্নটাও আসতে পারে। আবার সুন্দরবন কোন ধরনের বন, সিলেটে কোন ধরনের বন আছে, এই প্রশ্নগুলো আসতে পারে। দেখো ভাইয়া, রমজান মাস, তোমাদের পরীক্ষার মাত্র বাকি 1 মাস, তার মাঝে আবার কি ঈদ চলে গিয়েছে। এখন তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা কি জানো আসলে যে তোমরা হচ্ছে বাবা মায়ের যোগ্য সন্তান? কারণ কি জানো, যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে তারা রোজা রেখেছে, হ্যাঁ বলছে আমি অনেক টায়ার্ড, হয়তো কেউ ঘুমিয়ে গিয়েছে, হয়তো কেউ ফেসবুকে রিলস দেখছে, হয়তো কেউ ফেসবুক স্ক্রলিং করছে, কিন্তু তুমি কি, তোমার একটা ক্যারিয়ারের চিন্তা আছে, তোমার একটা ভালো রেজাল্ট করার চিন্তা আছে, তুমি চাও যে সবার থেকে একটু ভালো করতে। এই জন্যই তুমি বাবা মায়ের এক্সপেকটেশন এবং তাদের মুখের দিকে তাকিয়ে ক্লাসটা করছো। এবং এই ক্লাস করার যে ডেডিকেশন এবং কনসিস্টেন্সি, এইটাই তোমার কি করবে, লক্ষ লক্ষ স্টুডেন্টদের থেকে অনেক বেশি আগিয়ে রাখবে। আর একটা কথা মনে রাখবা, আল্লাহ কখনো পরিশ্রমীদেরকে ঠকান না। কাকে ঠকান না? পরিশ্রমীদেরকে ঠকান না। ধরো তোমার একজন বন্ধু আছে অনেক বেশি মেধাবী, কিন্তু সে পড়াশোনা করে না। কি করে না? পড়াশোনা করে না। কিন্তু তুমি একটু মুখস্থ করতে তোমার কষ্ট হয়, কিন্তু তুমি অনেক বেশি পড়াশোনা করো। তাহলে কি পরিশ্রম কে বেশি করছে, সে নাকি তুমি অবশ্য বেশি পরিশ্রম করছো। এবং আল্লাহ তোমাকে কখনো ঠকাবেন না। এবং যারা অন্য ধর্মের আছো, তোমার যে সৃষ্টিকর্তা, তিনি কখনো তোমাকে ঠকাবেন না। কারণ কি সবসময় যে ক্রিয়েটর, তার ক্রিয়েচার্সকে সবসময় তারা ভালোবাসে। ঠিক আছে? যে স্রষ্টা তার সৃষ্টিকে সবসময় কি করে? ভালোবাসে। যে যত বেশি চেষ্টা করবে স্রষ্টা তাকে তত বেশি দিবেন। বুঝতে পেরেছ? তারপরে বসে দেখো বাংলাদেশের কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে? বাংলাদেশের কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে? হরিপুরে বাংলাদেশের পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্ন, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নরসিংদীতে অবস্থিত। তারপর বর্তমান বিশ্বে শক্তি উৎপাদনের নতুন উৎস কোনটি? বর্তমান বিশ্বে শক্তি উৎপাদনের নতুন উৎস কোনটি? গ্যাস না, গ্যাস তো এখন থেকে অনেক আগে থেকেই ব্যবহার করা হয়, কয়লাও অনেক আগে থেকে ব্যবহার করা হয়, কাঠও অনেক আগে থেকে ব্যবহার করা হয়। উত্তর কি হবে? সৌর উত্তাপ। তারপরে প্রশ্ন দেখো, বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি? বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি? 3টি। বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি? 3টি। একটি হচ্ছে বৃষ্টির পানি, একটি হচ্ছে নদী নালার পানি, আর একটা হচ্ছে মাটির নিচের অর্থাৎ ভূগর্ভস্থ পানি। এই 3টি হচ্ছে বাংলাদেশের পানির উৎস। তারপরে অবাধলভ্য দ্রব্য কি? অবাধলভ্য দ্রব্য কি? যে দ্রব্য হচ্ছে প্রচুর পরিমাণে আমরা প্রকৃতিতে বা আমাদের চারিপাশে পেয়ে থাকি। চেয়ার টেবিল কি পায় না। ঘর বাড়ি পায় না। খাদ্য বস্ত্র পায় না। কি পায়? আলো বাতাস পায়। তাহলে কি আলো বাতাস অবাধলভ্য।
তারপর দেখো বই কোন ধরনের দ্রব্যের উদাহরণ? বই, আমাদের এই যে বই, বই কোন ধরনের উদাহরণ? তোমার টেবিলে বই আছে না, কলম আছে না, খাতা আছে না, এগুলো কোন ধরনের উদাহরণ? দেখো এগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য। এখন চিন্তা করো বাকিগুলো হচ্ছে না কেন? এটা কি অবলম্ব্য? এটা কি আমরা সব জায়গায় পাই? পাই না। এটা কি স্থায়ী ভোগ্য দ্রব্য? না, এটা স্থায়ী না, এটা সারা জীবন থাকবে না। এটা কি অস্থায়ী ভোগ্য দ্রব্য? না, এটাও হবে না, একেবারে স্থায়ীও না অস্থায়ী না, তাহলে এটা কি অর্থনৈতিক দ্রব্য। তারপরে আলম সাহেব তার অফিসে যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল কিনলেন। আলম সাহেব কি কিনলেন? একটি মোটরসাইকেল কিনলেন। এখানে মোটরসাইকেল কোন ধরনের দ্রব্য? এখানে মোটরসাইকেল কোন ধরনের দ্রব্য দেখো তো ভাইয়া, এখানে মোটরসাইকেল হচ্ছে স্থায়ী ভোগ্য দ্রব্য, কারণ আলম সাহেব এই মোটরসাইকেলটা যদি ঠিকঠাক করে ভালো করে ব্যবহার করেন, এটা তার সারা জীবন কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। তারপর প্রশ্ন, নিচের কোনটি স্থায়ী ভোগ্য দ্রব্য? কি নিচের কোনটি স্থায়ী ভোগ্য দ্রব্য? খেলার মাঠ, এটা তোমাদেরকে আমি আগের একদিন বুঝিয়েছি যে খেলার মাঠ কেন স্থায়ী ভোগ্য দ্রব্য। বস্ত্র ছিঁড়ে যায়, যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, চেয়ার ভেঙে যায়, কিন্তু খেলার মাঠ কিন্তু সারা জীবন থেকে যাবে। তোমার দাদা যেই মাঠে খেলা করেছে, তোমার বাবা যেই মাঠে খেলা করেছে, তুমিও সেই মাঠেই খেলা করে বড় হয়েছো। তারপরে দেখো কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশ্বাস হয়ে যায়? কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশ্বাস হয়ে যায়? অবাধলভ্য দ্রব্য হবে না, মূলধনী দ্রব্য হবে না, ভোগ্য দ্রব্য হবে না। উত্তর কি? মধ্যবর্তী দ্রব্য। মধ্যবর্তী দ্রব্যকে ব্যবহার করে আমরা চূড়ান্ত দ্রব্য উৎপাদন করি, এবং চূড়ান্ত দ্রব্য যখন উৎপাদন করে ফেলি তখন কি হয়? মধ্যবর্তী দ্রব্যটা নিঃশেষ হয়ে যায়। বুঝতে পেরেছ? তারপরে দেখো গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত ইট বালু, ব্যবহৃত কি ইট বালু কোন ধরনের দ্রব্য? এটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। প্রাথমিক দ্রব্য হবে না, চূড়ান্ত দ্রব্য হবে না, মূলধনী দ্রব্য হবে না। দেখো প্রাথমিক দ্রব্য কেন হবে না? ইট বালু, এই যে ইট আমরা কি থেকে তৈরি করি? মাটি থেকে। তাহলে এখানে কি মাটি হচ্ছে প্রাথমিক দ্রব্য, হ্যাঁ ঠিক আছে। এবং চূড়ান্ত দ্রব্য কি? বাড়িঘর। ইট বালু দিয়ে আমরা কি তৈরি করছি? বাড়িঘর তৈরি করছি। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। তারপরে পাউরুটি কোন ধরনের দ্রব্য? পাউরুটি কি? রেডি টু ইট। আমরা পাউরুটি যখন তখন খেয়ে ফেলতে পারি, হ্যাঁ আমরা কি করতে পারি? পাউরুটি যখন তখন খেয়ে ফেলতে পারি। আর যেটা আমরা সরাসরি ভোগ করতে পারি সেগুলো কি? অবশ্যই চূড়ান্ত দ্রব্য। তারপরে প্রশ্ন, কোনটি মূলধনী দ্রব্য? মূলধনী দ্রব্য কোনটি? খাদ্য হবে না, খাদ্য হবে না, বস্ত্র হবে না, চেয়ারও হবে না। উত্তর হবে হচ্ছে গুদামঘর। কারণ কি? গুদামঘরটাকে আমরা একটা ইনভেস্ট করে সেটাকে আমরা মূলধন বানিয়েছি, এবং ওই গুদামঘরটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস কি করি? উৎপাদন করি। যখন একটি নির্দিষ্ট অর্থ আমরা এক জায়গায় ইনভেস্ট করে নতুন উৎপাদনের আশায় সেটাকে আমরা সমন্বয় করি, সেটাকে আমরা কি বলি? মূলধন বলি। তারপরে দেখো বিলাল এবং জিসান, কে কে? বিলাল এবং জিসান বন থেকে গাছ কেটে এনে, কি এনে? গাছ কেটে এনে তা থেকে কাঠ তৈরি করলো, এবং কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করলো। কোথায় বিক্রি করলো? বাজারে বিক্রি করলো। এখানে চূড়ান্ত দ্রব্য কোনটি? এখানে চূড়ান্ত দ্রব্য কোনটি? এই দেখো কি বানিয়েছে? বিভিন্ন আসবাবপত্র বানিয়েছে। তাহলে চূড়ান্ত দ্রব্য কোনটা হবে? আসবাবপত্র। বুঝতে পেরেছো? এবং এখানে মধ্যবর্তী দ্রব্যটি কোনটি? দেখো তো, গাছ কেটে এনে প্রথমে কি তৈরি করেছে? এই যে কাঠ, কাঠ হচ্ছে কি এখানে মধ্যবর্তী দ্রব্য। কাঠ কি? মধ্যবর্তী দ্রব্য। এবং কাঠ দিয়ে কি বানানো হয়েছে? দেখো তো, এই যে আসবাবপত্র বানানো হয়েছে, এবং এই আসবাবপত্র কি? চূড়ান্ত দ্রব্য। তারপরে প্রশ্ন দেখো, কোনো একটি কাজ করলে অন্য একটি কাজ ছেড়ে দেওয়ার ধারণাকে কি বলে? কোনো একটি কাজ অন্য একটি কাজকে ছেড়ে দেওয়ার ধারণাকে কি বলে? সুযোগ ব্যয় বলে। আমরা পড়েছি না, সুযোগ ব্যয় যখন দুইটা অপশন থাকে বা তার অধিক অপশন থাকে, এইগুলোর থেকে যে কোনো একটা বেছে নিতে হয়, এবং এই একটা বেছে নেওয়ার জন্য যে বাকিগুলো ছেড়ে দিচ্ছি সেটাকে আমরা কি বলি? সুযোগ ব্যয় বলি। তারপরে দেখো রিয়াকে তার মা, রিয়াকে তার মা 1000 টাকা দিয়েছিল। খুব ভালো কথা, রিয়াকে 1000 টাকা দিয়েছিলেন একটি হাতঘড়ি কেনার জন্য। কি কেনার জন্য? হাতঘড়ি কেনার জন্য। কিন্তু রিয়া সেই টাকা দিয়ে তার লেখাপড়ার জন্য কি করলো? বই কিনলো। বাহ, রিয়া তো দেখি অনেক বেশি পড়াকু। তোমরাও কি এরকম পড়াকু নাকি ফাঁকিবাজ? তারপর দেখো হাতঘড়ি কেনার বদলে রিয়ার বই ক্রয়কে অর্থনীতির ভাষায় কি বলে? এই দেখো এখানে দুইটা অপশন ছিল। এক হচ্ছে এই যে বই, এক কি? রিয়ার বই কেনার অপশন ছিল, এটা ধরো বই, হ্যাঁ। আর এইদিকে আরেকটা ছিল কি? ঘড়ি কেনার অপশন। কি ছিল? ঘড়ি কেনার অপশন ছিল। এখন রিয়া কি করছে? রিয়া এখান থেকে চুজ করছে সে কোনটা কিনবে। এটা ধরো রিয়া, রিয়ার একদিকে অপশন আছে কি? বই কেনার, একদিকে কিসের অপশন আছে?
একদিকে অপশন আছে এই যে বই কেনার, আর একদিকে কিসের অপশন আছে, ঘড়ি কেনার। এই দুটার ভিতরে সে বেছে নিয়েছে কোনটা, এই দুইটার ভিতরে সে বেছে নিয়েছে এই ঘড়ি কেনাকে, এবং বাদ দিয়েছে কি, এই বইকে সে বাদ দিয়েছে, এই বইকে এইভাবে মন থেকে বাদ দিয়ে দিয়েছে। এই যে ঘড়ি কেনার উদ্দেশ্যে সে যে বইকে মন থেকে বাদ দিয়ে দিল, ঘড়ির সাপেক্ষে এই বইটা কি সুযোগ ব্যয়। বুঝতে পেরেছ? তাহলে উত্তরটা কি হবে, হাতঘড়ি কেনার বদলে রিয়ার বই কেনাকে আমরা কি বলে ফেলি, সুযোগ ব্যয় বলে ফেলি। বুঝতে পেরেছ? তারপরে দেখো, মামুন সাহেব বাজারে টিভি কিনতে গিয়ে, মামুন সাহেব কোথায় গেল, টিভি কিনতে গিয়েছে। মামুন সাহেব কোথায় গিয়েছে, বাজারে গিয়েছে কি কিনতে, টিভি কিনতে গিয়ে দেখেন এই দামে ফ্রিজও পাওয়া যায়। কি পাওয়া যায়, ফ্রিজও পাওয়া যায়। তাই তিনি ফ্রিজ কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন, গিয়েছিলেন টিভি কিনতে, কিনেছেন ফ্রিজ। অনুচ্ছেদে অর্থনীতির কোন ধারণার প্রকাশ ঘটেছে। আবার সেম, ধরো এটা হচ্ছে কি ফ্রিজ, এটা কি, এটা ধরো ফ্রিজ, এবং এটা ধরো একটা টিভি, এটা কি টিভি, এটা ধরো মামুন সাহেব আমাদের, এটা কি মামুন সাহেব। মামুন সাহেব এখন চিন্তা করছে, কি করছে, চিন্তা করছে। মামুন সাহেব এখন চিন্তা করছে যে সে টিভি কিনবে নাকি ফ্রিজ কিনবে, কি করবে, সে এটা কিনবে নাকি এটা কিনবে, এটা নিয়ে সে খুব চিন্তায় আছে। এখন মামুন সাহেব কি করছে, সে দেখছে যে টাকা তার কাছে শুধু একটা জিনিস কেনারই আছে। তখন মামুন সাহেব কি করলো, এই যে ফ্রিজ কিনলো। কি কিনলো, এই যে ফ্রিজ কিনলো। ফ্রিজ কেনার ফলে সেই যে টিভি কেনার ইচ্ছা কি করে দিল, বাদ দিয়ে দিল। এবং তাহলে এই যে টিভি কেনার ইচ্ছা কি করলো, বাদ দিয়ে দিল। এবং এই বাদ দেওয়ার যে একটা সুযোগ নেওয়ার জন্য আর একটা সুযোগ বাদ দিয়ে দিল, তাকে আমরা কি বলি, সুযোগ ব্যয়। আশা করি তোমাদের এই পরপর দুটো প্রশ্ন আমি যেভাবে সলভ করে দিলাম, সুযোগ ব্যয়ের প্রশ্ন, সুযোগ ব্যয়ের যে টপিক, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ভাইয়া, তোমার কাছে ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা যুক্ত হতে পারো। তোমাদের যত ডিসকাশন, যত প্রশ্ন, যত স্টাডি ম্যাটেরিয়ালস, পরীক্ষার আগে যত স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের দরকার হয় আমরা সব হচ্ছে এখানে কি করব, প্রোভাইড করছি। দ্রুত যুক্ত হয়ে যাও। তারপরে প্রশ্ন দেখো তো, আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে কি বলা হয়। আয় ও ভোগের মধ্যে পার্থক্য, আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে কি বলা হয়। এই যে আয় কি, অয়, আয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, অয়, অয় মাইনাস সি, অয় মাইনাস সি, সি হচ্ছে কনজাম্পশন, অয় মাইনাস সিকে আমরা কি বলি, সঞ্চয় বলে থাকি। কি বলি, সঞ্চয় বলে থাকি। তারপরে প্রশ্ন দেখো, আসিফ মাসিক আয়ের টাকা থেকে একটা অংশ ব্যাংকে জমা রাখেন। কোথায় জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন। এইভাবে ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রাখাকে কি বলে, অবশ্যই সঞ্চয় বলে, কারণ সে যে আয় করে তার কিছু অংশ ভোগ করে এবং বাকি অংশ কোথায় রাখে, ব্যাংকে রাখে, এবং এটাকে আমরা কি বলে থাকছি, সঞ্চয় বলে থাকছি। তারপরে প্রশ্ন দেখো, এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, একটু আগেই তোমাদেরকে সলভ করিয়েছি। সমীকরণটি অর্থনীতির কোন ধারণাকে প্রকাশ করে, সঞ্চয়কে প্রকাশ করে। এখানে এস মিন্স কি, এস মিন্স হচ্ছে সেভিংস, এস মিন্স কি, এস মিন্স হচ্ছে সেভিংস, ওয়াই হচ্ছে ইনকাম এবং সি হচ্ছে কনজাম্পশন। তারপরে প্রশ্ন, রহিমা ঘরের কাজের পাশাপাশি কি করেন, হাঁস মুরগি পালনের মাধ্যমে অর্থ উপার্জন করে। সে তার আয়ের কিছু অংশ ব্যাংকে জমা রাখে। রহিমার ব্যাংকে জমাকৃত অর্থনীতিকে কি বলে, অর্থনীতির ভাষায় কি বলা হয়, সঞ্চয় বলা হয়। তারপরে দেখো, সেলিনা বেগম একজন সরকারি চাকরিজীবী। সেলিনা বেগম কি, একজন সরকারি কি চাকরিজীবী। প্রতি মাসে বেতন ভাতা বাবদ যিনি যে টাকা পান, কিছু অংশ সংসারের ভরণ পোষণ বাবদ, কিসের জন্য ব্যয় করেন, সংসারের ভরণ পোষণ বাবদ, এবং কিছু অংশ ভবিষ্যতের জন্য কোথায়, ব্যাংকে জমা রাখেন। কোথায় জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন। সেলিমা বেগমের জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় কি বলে ভাইয়া, সেভিংস বলে। বুঝতে পেরেছো? আশা করি সেভিংস নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখন দেখো, রাশেদ তার বাবার পতিত চানাচুর ফ্যাক্টরিতে উৎপাদন বৃদ্ধির জন্য কত 20 লক্ষ টাকা ব্যয় করে নতুন আরও একটি উন্নত মেশিন যুক্ত করে। ফ্যাক্টরিতে নতুন মেশিন যুক্ত করাকে অর্থনীতির ভাষায় কি বলে। আমরা কি করেছি এখানে, উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে যখন আমরা নতুন করে ওখানে কোনো টাকা ইনভেস্ট করব সেটাকে আমরা কি বলবো, বিনিয়োগ বলবো। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে বিনিয়োগ। তারপরে প্রশ্ন কি আছে দেখো তো, মানুষ জীবিকা অর্জনের জন্য যে কাজ করে তাকে কি বলে, মানুষ জীবিকা অর্জনের জন্য যে কাজ করে তাকে আমরা কি বলে, অর্থনৈতিক কার্যাবলী বলি। কারণ আমাদের জীবিকার জন্য খাবার প্রয়োজন, এবং খাবার কেনার জন্য আমাদের কি প্রয়োজন, অর্থ প্রয়োজন, এবং অর্থ উপার্জনের জন্য আমাদের কি প্রয়োজন, কাজ করার প্রয়োজন। অর্থাৎ আমরা যত কার্যাবলী করে থাকি আমাদের মেইন উদ্দেশ্য কি, জীবিকা অর্জন, এবং জীবিকা অর্জনের জন্য আমরা যে কাজ করি তাকে আমরা বলি অর্থনৈতিক কি কার্যাবলী। বুঝতে পেরেছ? তারপরে দেখো,
অর্থনৈতিক কাজ কোনটি? অর্থনৈতিক কাজ কোনটি? ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন? না, হবে না। সন্তানের পরিচর্যা? হবে না। শখ করে বাগান করা? হবে না। উত্তর হবে কি? শ্রমিকের কারখানার কাজ করা। দেখো, অর্থনৈতিক কাজ তখনই হবে যখন আমি যে কাজটা করছি সেটা কোনো একটা প্রোডাকশন করছে এবং ওটার বিনিময়ে আমি টাকা পাচ্ছি। এখন দেখো, ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন, হ্যাঁ ভিক্ষা করলে অর্থ আসে, ভিক্ষুকরা অর্থ কামায়, কিন্তু তার কি কোনো প্রোডাকশন হচ্ছে? হচ্ছে না। এবার সন্তানের পরিচর্যা, মায়ের যে ভালোবাসা, এটা পৃথিবীর সবথেকে প্রিসিয়াস একটা জিনিস, হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে কি মায়ের টাকা পায়? পায় না। তার মানে কি এটাও কোনো অর্থনৈতিক কার্যাবলী না। শখ করে বাগান করা, শখ করে বাগান করলে কোনো কিছু উৎপাদন হয়? না, হয় না। এর থেকে আমরা টাকা পাই? পাই না। কিন্তু এটা যদি কোনো একটা নার্সারি, যে হচ্ছে মালি, সে যদি ব্যবসায়িক উদ্দেশ্যে করে সেটা আলাদা বিষয়, কিন্তু শখ করে করলে কি আমরা কোনো টাকা পাচ্ছি না। তাহলে উত্তর কোনটা হবে? শ্রমিকের কারখানার কাজ। তারপরে দেখো, নিচের কোনটি অর্থনৈতিক কাজ? অর্থনৈতিক কাজ মানে কি? অর্থনৈতিক কার্যাবলীর বিপরীত। বীজ বপন, বীজ বপন করলে তো আমরা টাকা পেতাম, পেতাম না বড় গাছ হয়ে, তাহলে এটা হবে না। মাছ চাষ? হবে না। ফসল কাটা? উত্তর হবে কি? শখের খেলাধুলা করা। বুঝতে পেরেছো? কারণ খেলাধুলা করে, শখ করে খেলাধুলা করলে আমরা টাকা পাই না। উপযোগ কি? উপযোগ হচ্ছে অভাব পূরণের অক্ষমতা? না। ভোগ, পণ্য ভোগ করা? না। পণ্যের অক্ষমতা? না। উত্তর হবে কি? অভাব পূরণের ক্ষমতা। উপযোগ কি? অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ আমাদের কোনো একটা প্রোডাক্ট যখন আমি নেব, ধরো আমি এক গ্লাস পানি খেলাম, পানি খেলে আমার কি হলো? পিপাসা মারা গেল। এই যে পিপাসা মারা গেল, তার মানে কি? আমার পানির অভাব পূরণ হলো। এই পানির অভাব পূরণ করার ক্ষমতাটাই কি? পানির অভাব পূরণ করার ক্ষমতাটাই হচ্ছে এই যে উপযোগ। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন দেখো, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? কোন ধরনের অভাব পূরণের ক্ষমতাকে আমরা বলি কি? উপযোগ। খুবই ইজি প্রশ্ন। তারপরে উপযোগ কি ধরনের ধারণা? উপযোগ কি ধরনের ধারণা? এটা তোমরা বইয়ে পড়েছো। উপযোগ হচ্ছে মানসিক ধারণা, এবং উপযোগ থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন ভাইয়া আসবেই। উপযোগ থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, এটা শিওর থাকো। প্রান্তিক উপযোগ, মোট উপযোগ বা উপযোগ কি, এ থেকে প্রশ্ন তোমাদের একটা আসবেই। তারপর দেখো, অর্থনীতির ভাষায় কোনটি ভোগ? অর্থনীতির ভাষায় কি? কোনটি ভোগ? দ্রব্যের চাহিদা? না। দ্রব্যের যোগান? না। দ্রব্যের উৎপাদন? না। দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলে অর্থনীতির ভাষায়? ভোগ বলে। দ্রব্যের উপযোগ নিঃশেষ করা অর্থাৎ কি? আমার এক পানি পিপাসা পেয়েছে, আমি এক গ্লাস পানি খেলাম, আমার উপযোগ নিঃশেষ হলো। উপযোগটা কিভাবে নিঃশেষ হলো? আমি এক গ্লাস পানি খাওয়ার মাধ্যমে। এই পানি খাওয়াটাকে কি বলছি? আমি ভোগ করছি। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন ভাইয়া, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কি হয়? মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কি হয়? এই প্রশ্নটা দেখো, গ্রাফ দিয়ে দেখিয়ে দেবো নাকি? গ্রাফ দিয়ে কি দেখিয়ে দেব? এটা হচ্ছে, এটা ধরো আমাদের উপযোগ রেখা। এখন মোট উপযোগ যখন সর্বাধিক হবে কি হবে? মোট উপযোগ যখন সর্বাধিক হবে, প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগ এই যে এখানে থাকবে। মোট উপযোগ যখন সর্বাধিক হবে, প্রান্তিক উপযোগ কি হবে? শূন্য হবে। বুঝতে পেরেছো ভাইয়া? মার্জি। তারপরে প্রশ্ন, মোট উপযোগ হ্রাস পেলে, মোট উপযোগ কি? হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হবে? আবার দেখো, মোট উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ যদি হ্রাস পায় তাহলে প্রান্তিক উপযোগ কি হবে? মোট উপযোগ ধরো এই যে এরকম হবে, হ্যাঁ। এই দেখো, মোট উপযোগ যখন হ্রাস পাবে তখন প্রান্তিক উপযোগ এই যে আমাদের নিচে চলে আসবে। কোথায় আসবে? এই যে নিচে, নিচে চলে আসবে। কোথায় আসবে? নিচে চলে আসবে। এবং নিচে কি? নিচেরটা হচ্ছে এই যে ঋণাত্মক। নিচেরটা কি? ঋণাত্মক। বুঝতে পেরেছো ভাইয়া? আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে তাহলে প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। মোট উপযোগ যখন হ্রাস পাবে তখন তাহলে প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে কিন্তু গ্রাফ দিয়ে বুঝিয়েছি। এরপর যদি তোমরা বুঝতে না পারো, পরীক্ষায় যদি ভুল করো, তোমাদেরকে ভাইয়া মাইল লাগাবে। ঠিক আছে? মাইল লাগাবো কিন্তু। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি? কি কয়টি? শর্ত কয়টি? শর্ত হচ্ছে 5টি। শর্ত কয়টি? 5টি। শর্ত কয়টি? 5টি। তারপরে দেখো, প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কোনটি? প্রান্তিক উপযোগ রেখার আকৃতি। আবার দেখো, প্রান্তিক উপযোগ রেখার আকৃতি দেখো, এই যে প্রান্তিক উপযোগ রেখা কোন দিকে আসে? ডান থেকে, ডান দিকে কি? নিম্নগামী। প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কি? প্রান্তিক উপযোগ রেখা এই যে এটা হচ্ছে কি? প্রান্তিক উপযোগ রেখা। তাহলে আকৃতি কেমন? ডান দিকে কি? নিম্নগামী। বুঝতে পেরেছো? প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কি? ডান দিকে নিম্নগামী। তারপরে প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর না হওয়ার সমর্থনযোগ্য কারণ কি কি? প্রান্তিক উপযোগ বিধি কার্যকর না হওয়ার, কি হওয়ার? কার্যকর না হওয়ার শর্ত কয়টি? দেখো, ভোক্তার আয় ও রুচির পরিবর্তন। আচ্ছা,
হবে, ভোক্তার আয় ও রুচির পরিবর্তন হলে কার্যকর হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে, হ্যাঁ নির্দিষ্ট একটা সময় লাগে, এর সময়ের বাইরে হলে হবে না। তারপরে কি, দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান না হলে, এটাও হবে। দেখো দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান না হলে, তাহলে উত্তর কি, উত্তর সবগুলো। তারপরে আমাদের সব আকাঙ্ক্ষাকে বলা যায় না কোনটি, আমাদের সব আকাঙ্ক্ষাকে আমরা কি বলতে পারি না, আমাদের সব আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলতে পারি না। কারণ কি, চাহিদা হওয়ার জন্য তিনটি শর্ত আছে, কি, আকাঙ্ক্ষা থাকতে হবে, পর্যাপ্ত টাকা থাকতে হবে, এবং ওই আকাঙ্ক্ষা পূরণের জন্য টাকা খরচ করার ইচ্ছা থাকতে হবে। এখন ধরো আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি চাঁদে যাব, আমার আমার যোগ্যতা নাই, হ্যাঁ আমি অ্যাস্ট্রোনট না, আমার কাছে টাকা নাই, তাহলে কি আমি চাঁদে যেতে পারবো? তাহলে চাঁদে যাওয়ার আমরা চাহিদা বলতে পারবো না। বুঝতে পেরেছো? এই তিনটা শর্ত পূরণ করলে তখন আমি তাকে কি বলতে পারবো, কি বলতে পারবো, চাহিদা বলতে পারবো। চাহিদার অর্থনীতির চাহিদা শর্ত কতটি? তিনটি। প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ের কেনার আকাঙ্ক্ষা, সমর্থ এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে কি বলে? চাহিদা বলে। কি বলে? চাহিদা বলে। এই দেখো আমি কয়টা, তিনটা বিষয় এখানে তোমাদেরকে করে দিচ্ছি, তিনটা বিষয়, এই তিনটা বিষয় আমি তোমাদেরকে করে দিব। এই দেখো এখানে আছে একটা, এবং এই একটা, এবং নির্দিষ্ট সময়ে, এই যে তিনটা বিষয়, নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যের দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে, এই তিনটেকে আমরা কি বলবো? চাহিদা বলবো। পরে প্রশ্ন দেখো, চাহিদা বিধি কখন অকার্যকর হবে? চাহিদা বিধি কি কখন অকার্যকর হবে? চাহিদা বিধি অকার্যকর হবে কখন? চাহিদা বিধি অকার্যকর হবে কখন? দেখো তো, ক্রেতার আয় বাড়লে, ক্রেতার আয় বাড়লে চাহিদা বিধি কি হয়ে যায়? অকার্যকর হয়ে যায়। কারণ কি, আমাদের চাহিদা বিধির ওই শর্তটি প্রযোজ্য হতে গেলে কি আমাদের এটা কি থাকতে হয়? ফিক্সড থাকতে হয়। কি থাকতে হয়? ফিক্সড থাকতে হয়। কিন্তু এটা যখন পরিবর্তন হবে তখন চাহিদা বিধি কার্যকর হবে না। তারপরে প্রশ্ন, চাহিদা বিধির অনুমিত শর্তগুলো কি? ক্রেতা যুক্তিশীল হবে, ঠিক আছে, ক্রেতা যুক্তিশীল হবে। রুচি কি হবে? অপরিবর্তনশীল হবে। রুচি অপরিবর্তনশীল হবে, আয় অপরিবর্তনশীল হবে, ক্রেতা যুক্তিশীল হবে, তাহলেই কি হবে? চাহিদা বিধির শর্তগুলো পূরণ হবে। তারপর দেখো, চাহিদা বিধির ক্ষেত্রে বিবেচ্য নয় কোনটি? চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে বিবেচ্য নয় হচ্ছে ক্রেতার পছন্দ হবে, ক্রেতার আয় হবে, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, সবগুলোই হবে। তারপরে প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কি বলে? একটি নির্দিষ্ট সময়ে কি, দেখো একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি হচ্ছে যোগান। যখন কোনো বিক্রেতা একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা কি বলবো? দ্রব্যের যোগান বলবো। ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো, পেঁয়াজের দাম কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেল, এটি কোন বিধি অনুসরণ করে? আগে এরকম হতো না যে পেঁয়াজের দাম উড়িয়ে বাবারে 200 টাকা 250 টাকা কেজি হয়ে যেত না? এখন দেখো, পেঁয়াজের দাম কমে যায়, বাজারের কি হলো? দাম কমে গেছে। এই যে কি হয়েছে? দাম কমে গেছে এবং সরবরাহ কমে গেছে। দাম কমে গেলে যখন সরবরাহ কমে যায়, দাম বেড়ে গেলে সরবরাহ বেড়ে যায়, এটাকে আমরা কি বলি? যোগান বিধি বলি। ঠিক আছে, যোগান বিধি বলি। তারপরে দেখো, আচ্ছা আমরা 58টা এমসিকিউ সলভ করেছি, আর মাত্র প্রশ্ন বাকি আছে কয়টা আমাদের? 142টা। তোমাদেরকে টায়ার্ড লাগছে ভাইয়া? টায়ার্ড লাগার কিচ্ছু নাই, কারণ এই 200 এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় ইকোনমিক্স নিয়ে আর কোনো টেনশন নাই। কি নাই? ইকোনমিক্স নিয়ে আর কোনো টেনশন নাই। এই জন্য একটু মনোযোগ দিয়ে বাকি এমসিকিউগুলো আমরা শেষ করে দিই, তারপরে পরীক্ষা দিয়ে বের হয়ে ভাইয়াকে মনে মনে থ্যাঙ্কস দিও। ঠিক আছে? দেখো, দাম কমে গেলে যোগান কেমন হয়? দাম কমে গেলে যোগান কেমন হয়? দাম কমে গেলে যোগান হ্রাস পাবে। কারণ হচ্ছে দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক কি? দাম ও যোগানের ভিতরে সম্পর্ক হচ্ছে সমমুখী। দাম কমবে যোগান কমবে, দাম বাড়বে যোগান বাড়বে। ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? হ্রাস পায়। তারপরে দ্রব্যের সাথে যোগানের সম্পর্ক কি? দামের সাথে যোগানের সম্পর্ক কি? দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। তারপরে দেখো তো, দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? দ্রব্যের যোগান নির্ভর করে দামের উপর। দ্রব্যের যোগান এবং চাহিদার যোগান দুইটাই কিসের উপর নির্ভর করে? দামের উপরে নির্ভর করে। তারপরে যোগানের বিবেচ্য বিষয় হলো নির্দিষ্ট দ্রব্য, ক্রেতার রুচি, নির্দিষ্ট কি? দাম। ক্রেতার রুচি এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে নির্দিষ্ট দ্রব্য এবং নির্দিষ্ট দাম।
কারণ যোগান বিধিতে দুইটা বিষয় দেখে, নির্দিষ্ট দ্রব্য, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম, এই তিনটা বিষয় থাকলে যোগান বিধি কার্যকর হবে। তারপরে দেখো যোগানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি? নির্দিষ্ট দ্রব্য, নির্দিষ্ট দাম, নির্দিষ্ট সময়, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় খেয়াল রাখলে যোগান বিধি কি হবে? কার্যকর হবে। এবং এই তিনটা বিষয়ের ভিতরে একটাও যদি ফুলফিল না হয় তাহলে যোগান বিধি কি হবে? অকার্যকর হবে। তারপরে যোগান বৃদ্ধি পাওয়ার কারণ হলো, যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কি? দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া হবে, দ্রব্যের দাম হ্রাস পাওয়া হবে না, দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, 1 ও 3, উত্তর কি হবে ভাইয়ারা? 1 ও 3, বুঝতে পেরেছো? তারপরে বাজার যোগান রেখার আকৃতি কেমন? বাজার যোগান রেখার আকৃতি কেমন? বাজার যোগান রেখার আকৃতি কেমন? ডান দিকে ঊর্ধ্বগামী। দেখবা নাকি যোগান রেখা? কি তোমরা দেখতে চাও? কমেন্ট করে জানাও যোগান রেখা দেখতে চাও নাকি। এই দেখো, এই গেল, এই গেল। এখন কি এটা একটু বেঁকে গেছে, আচ্ছা যাই হোক। এখন দেখো এখানে ধরো প্রাইস, এখানে কি প্রাইস, আর এখানে কি যোগান, ঠিক আছে? যোগান। এখন দেখো এই প্রাইস যদি বাড়ে, ধরো প্রাইস বাড়লে কি হবে? যোগানও বাড়বে না? প্রাইস বাড়লে কি হবে? যোগান বাড়বে। তাহলে বাজার যোগান রেখার আকৃতি কেমন হবে? এইরকম হবে। হ্যাঁ, ডান দিকে কি হবে? ডান দিকে ঊর্ধ্বগামী হবে। বুঝতে পেরেছো ভাইয়ারা? বুঝতে পেরেছো? উত্তর কি হবে? ডান দিকে ঊর্ধ্বগামী। তারপরে বাজারে দর কষাকষি সৃষ্টি হয় কাদের মধ্যে? বাজারে দর কষাকষি সৃষ্টি হয় কাদের ভিতরে? খুব ইজি প্রশ্ন, ক্রেতা বিক্রেতার, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। তুমি যদি নিউ মার্কেট যাও, ধরো সামনে ঈদ, তুমি একটা পাঞ্জাবি কিনবা, তোমার কাছে পাঞ্জাবি বিক্রি করবে কে? বিক্রেতা। কিনবে কে? তুমি। তুমি এখানে কি ক্রেতা। সে পাঞ্জাবিওয়ালা বলবে ভাই একদম 4000 টাকা। তুমি কি বলো? ধুর মিয়া, একটা পাঞ্জাবির দাম 4000 টাকা না, একে তো কাপড়ও ভালো না। তুমি বলবে কত? 200 টাকা। সে বলবে ভাই মজা করছেন নাকি, ঈদের সময় দেন 3000 টাকা দেন। তুমি কি বলবা? 100 টাকা বাড়াই দিব, 500 দিব। সে বলবে আরে ভাই আমার হবে না, আমি তো ঠকা, আমার কেনা নাই। তারপর সে কত বলবে? ভাই 2000 টাকা দেন। তুমি কত বলবা? 700 দিব ভাই, তার বেশি 1 টাকাও দিব না। তারপর সে কি বলবে? ভাই আমার একটু সম্মান করেন, করে 800 টাকা দেন, আপনি পাঞ্জাবি নিয়ে যান। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি? এই প্রক্রিয়াকে আমরা বলি দর কষাকষি। এবং দর কষাকষি কার মাধ্যমে হচ্ছে? ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে। বুঝতে পেরেছো ভাইয়া? এইভাবে দর কষাকষির মাধ্যমে পাঞ্জাবি কিনবা এবং গিফট কিনবা, যাই কিনবা না কেন দর কষাকষির মাধ্যমে কিনবা, তাহলে কি ঠকবা না। তারপরে দেখো অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উৎপাদন বলে। অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উৎপাদন। তারপরে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি করা বোঝায়। এই যে অপারেটরের কাজ দেখছো, এই জায়গায় সবগুলোতে ভুল করছে, এই যে সবগুলোতে ভুল করছে। তোমরা যেন আমার পরীক্ষায় এরকম দন্ত শয়রি লিখে এসো না, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। তারপরে অর্থনীতিতে উৎপাদনের ফলে সৃষ্ট উপযোগের কি থাকতে হবে? অর্থনীতিতে উৎপাদনের ফলে সৃষ্ট উপযোগের কি থাকতে হবে? বিনিময় মূল্য থাকতে হবে। ধরো তুমি একটা জিনিস বানাইছো, সেটার উপযোগ আছে কিন্তু এটার কোনো বিক্রয় মূল্য নাই, তাহলে কি এটা উৎপাদন হবে না অর্থনীতির ভাষায়। অর্থনীতির ভাষায় কি থাকতে হবে? বিনিময় মূল্য থাকতে হবে। তারপরে প্রশ্ন, উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে? উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে? উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে ভাইয়া? 5 ভাগে। এবং এই 5টা ভাগ তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। যেমন রূপগত, স্থানগত, এইগুলো সময়গত, এগুলো খুব ভালো করে পড়বে। এগুলো তোমাদের সৃজনশীলে এবার আসতে পারে, ঠিক আছে? চাল থেকে পিঠা তৈরি করা, ধরো চাল থেকে পিঠা তৈরি করা কোন ধরনের উপযোগ? এটা কি রূপগত। চাল থেকে প্রথমে কি তৈরি হয়েছে ভাইয়া? দেখো তো, চাল থেকে প্রথমে তৈরি হয়েছে কি? আটা। এই আটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে আবার কি তৈরি করছি? এই যে পিঠা তৈরি করছি। চাল থেকে প্রথমে হয়েছে আটা, আটা থেকে কি হয়েছে? পিঠা। তাহলে কি চালের রূপভেদ হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে। রূপের পরিবর্তনের মাধ্যমে কি চাল পিঠা হয়ে গিয়েছে, এবং এটা কি তাহলে রূপগত পরিবর্তন। তারপরে প্রশ্ন দেখো, লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি করাকে আমরা কি বলবো? একইভাবে রূপগত উপযোগ বলবো, কারণ লোহা তো লোহাই থাকছে, জাস্ট আমরা রূপটা পরিবর্তন করছি। আগে ধরো একটা লোহা ছিল, সেটাকে আমরা পিটিয়ে একটা দাও বানালাম, লোহা লোহাই আছে না, জাস্ট একটা নতুন রূপ দিয়েছে, এটাকে আমরা কি বলবো? রূপগত পরিবর্তন। তারপরে উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি? উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি? ভূমি, কারণ ভূমি ছাড়া কোনো উৎপাদন সম্ভব নয়। তারপর নিচের কোনটি প্রকৃতির দান নয়? নিচের কোনটি প্রকৃতির দান নয়? আসলে দেখি, নদী, নদী প্রকৃতির দান, ভূমি প্রকৃতির দান, জলবায়ু প্রকৃতির দান, খাল হচ্ছে প্রকৃতির দান নয়। অনেকে আছে গাধা, তারা ভাবে কি এই যে খাল, গ্রামের ভিতর দিয়ে আঁকায় বাঁকায় খাল যায় না, তারা মনে করে এটা হচ্ছে প্রকৃতির দান, প্রাকৃতিকভাবে সৃষ্টি, কিন্তু না।
বিভিন্ন এলাকার ময়লা পানি বের করে দেওয়ার জন্য বন্যা কবলিত অঞ্চলে, নিচু অঞ্চলে যাতে বন্যা না হয় সেই জন্য এই যে খাল খাল তৈরি করা হয়। এবং খালটা কি মানব সৃষ্ট, মানুষ খনন করে। তাই কি খাল প্রকৃতি প্রদত্ত নয়। উৎপাদনের উপকরণ কোনটি? উৎপাদনের উপকরণ কোনটি? মূলধন। হ্যাঁ, কোনটা হবে? উত্তর হবে কি মূলধন। তারপরে মানুষ কর্তৃক উৎপাদিত উপকরণের একমাত্র উপকরণ কোনটি? মানুষ কর্তৃক উৎপাদিত উপকরণের একমাত্র উপকরণ হচ্ছে মূলধন। কারণ এটা কি মূলধন মানুষ তৈরি করতে পারে না, মানুষই তো তৈরি করতে পারে। ধরো আমি একটা জিনিস বানালাম, বানিয়ে এখান থেকে এই জিনিসটা আমি অন্য উৎপাদন কাজে ব্যবহার করবো। যেমন লোহা, লোহা আমরা কোথা থেকে পাই? লোহা পাই প্রকৃতি থেকে। এবং এই লোহাকে পিটিয়ে আমি একটা যন্ত্র বানালাম, এই যন্ত্রটা দিয়ে আমি কি ধরো ট্রাক বানাবো। এই যে যন্ত্রটা কি আমার মূলধন। বুঝতে পেরেছ? তারপরে দেখো, যিনি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তাকে কি বলে? সংগঠক বলে। যিনি পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন কোনো উৎপাদনের কাজে তাকে আমরা এক চোখ বন্ধ করে কি বলবো? সংগঠক বলবো। তারপরে দেখো, কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণ অসম্ভব? কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণ অসম্ভব? কি ছাড়া? সংগঠন ছাড়া। ধরো একটা বাস আছে, ধরো একটা বাস, এটা ধরো একটা বাস। হ্যাঁ, এটা ধরো একটা বাস। এই বাসের তোমার কি সিট আছে, প্যাসেঞ্জার আছে, সব আছে, কিন্তু কি নাই? ড্রাইভার নাই। তাহলে কি বাস চলবে? চলবে না। এরকমভাবে কোনো একটি উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য আমাদের কি দরকার? সংগঠন দরকার। ঠিক আছে? তাহলে কি কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ সম্ভব নয়? অসম্ভব। কোনটি হবে তাহলে উত্তর? সংগঠন। তারপরে দেখো, উৎপাদনের কোন উপাদানটি ঝুঁকি বহন করে? উৎপাদনের কোন উপাদান ঝুঁকি বহন করে? উত্তর হবে সংগঠন। কারণ উৎপাদনের একটাই উপাদান যেটা ঝুঁকি এবং লাভ দুইটাই বহন করে। তারপরে প্রশ্ন, কোনটি সংগঠকের কাজ? কোনটি সংগঠকের কাজ? ঝুঁকি বহন করা। আরও কাজ আছে, ঝুঁকি বহন করা আছে, প্ল্যান করা আছে যে কিভাবে উৎপাদন করলে আমাদের বেশি লাভ হবে, কাজ ভাগ করে দেওয়া আছে, শ্রমিকের মজুরি দেওয়া আছে, সবগুলোই হচ্ছে কাদের কাজ? সংগঠকের কাজ। তারপরে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সাধারণত কোন ক্ষেত্রে অধিক কার্যকর হয়? কোন ক্ষেত্রে? কৃষি ক্ষেত্রে কার্যকর হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কোন ক্ষেত্রে কার্যকর হয়? কৃষি ক্ষেত্রে কার্যকর হয়। তারপরে উৎপাদন ব্যয় কত প্রকার? উৎপাদন ব্যয় কত প্রকার ভাইয়েরা? উৎপাদন ব্যয় হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে পিওর জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে? এটাই বোঝানোর কিছু নাই। তারপরে উৎপাদন প্রতিষ্ঠান আয়ের জন্য সরাসরি যে ব্যয় করে তাকে আমরা কি বলি? আর্থিক ব্যয়। তাকে আমরা কি বলি? আর্থিক ব্যয়। সরাসরি যে ব্যয়গুলো করি আমরা, সরাসরি যে ব্যয়গুলো করি সেগুলোকে আমরা কি বলছি? আর্থিক ব্যয়। দেখো, শ্রমিকের বেতন কি ধরনের ব্যয়? শ্রমিকের ব্যয় হচ্ছে কি? প্রকাশ্য ব্যয়। শ্রমিকের ব্যয় প্রকাশ্য ব্যয় না, সরাসরি ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা শ্রমিক কাজ করছে, তার বেতন দিচ্ছি, যে ব্যয়টা হচ্ছে সেটাকে হচ্ছে প্রকাশ্য ব্যয়। রুটি তৈরির জন্য আটা ক্রয় করা, রুটি তৈরির জন্য কি আটা ক্রয় করা কোন ধরনের ব্যয়? প্রকাশ্য ব্যয়। আমার সরাসরি খরচ হচ্ছে, তাহলে এটা কি? প্রকাশ্য ব্যয়। তারপর দেখো, নিজের কোনটি? সামাজিক ব্যয়। নিজের কোনটি কি ব্যয়? সামাজিক ব্যয়। গুদাম ঘর ভাড়া দেওয়া না, হবে না। নিজের ব্যবসায়িক অফিস বানানো, হবে না। ব্যবস্থাপকের বেতন প্রদান, হবে না। উত্তর কি? পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্য খেতে পায়। দেখো, অনেক বড় বড় যে শিল্পপতিরা আছেন তাদের কি বড় বড় শিল্প প্রতিষ্ঠান না, এই শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ দূষণ করে। এই পরিবেশ দূষণের কম্পেনসেশন হিসেবে তারা কি স্বাস্থ্য খেতে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন। এগুলোকে আমরা কি বলি? সামাজিক ব্যয় বলে থাকি। বুঝতে পেরেছ? তারপরে দেখো, ইংল্যান্ডের নাগরিক, বাবারে ইংল্যান্ড চলে গেছি। দেখছো, আমরা পড়তে পড়তে কই গেছি? পড়তে পড়তে কই গেছি ভাইয়ারা? ইংল্যান্ড গেছি। দেখো, ইংল্যান্ডের নাগরিক আলবার্ট। নাম কি? আলবার্ট। খুব সুন্দর নাম কিন্তু। বাংলাদেশে একটি পোশাক কারখানা স্থাপন করেছেন। কি পাগল, ইংল্যান্ড থেকে এখানে এসে কি করেছে? পোশাক কারখানা স্থাপন করেছেন। তার এই কারখানায় আয় বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে? দেখো, বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়? কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় বলো তো ভাইয়া? জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। কিসে? জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। কারণ দেখো, জিডিপি, ধরো এটা একটা দেশের সীমানা, এটা কি একটা দেশের সীমানা। এই দেশের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো উৎপাদন করে, যতগুলো প্রতিষ্ঠান আছে এই সীমানার ভিতরে সবগুলোর উৎপাদনের আয় এই দেশের জিডিপিতে যুক্ত হবে। একটি নির্দিষ্ট সীমানার ভিতরে যতগুলো উৎপাদন হবে সেগুলোর উৎপাদনের আয় কোথায় যুক্ত হয়? সে দেশের জিডিপিতে যুক্ত হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে আলবার্ট কি? আলবার্ট এসেছে কোথায়? বাংলাদেশে এসেছে। এবং বাংলাদেশের সীমানা কোনটা? এটা।
এই সীমানার ভিতরে সে একটি পোশাক কারখানা দিয়েছে, তাহলে পোশাক কারখানায় যে উৎপাদনের ক্ষেত্রে আয় হবে, আয়টা কোথায় যোগ হবে? বাংলাদেশের জিডিপিতে যোগ হবে। বুঝতে পেরেছ? তারপরে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয়, এই দেখো আগে পড়লাম কি নির্দিষ্ট সীমানার ভিতরে, এই সীমানার ভিতরে সেই দেশের নাগরিকও উৎপাদন করতে পারে, বাইরের দেশের নাগরিকও কি করতে পারে? উৎপাদন করতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা কি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, কাদের কর্তৃক? সে দেশের নাগরিক কর্তৃক, তার বাজার মূল্যের পরিমাণকে কি বলে? দেখো এখানে কিন্তু কোনো সীমানার কথা বলা হয় নাই, শুধু বলা হয়েছে কি নাগরিকের কথা। তার মানে এই দেশের নাগরিক এখানে উৎপাদন করতে পারে, আবার এখানেও উৎপাদন করতে পারে, ইচ্ছা করলে এখানেও পারে। এই যে কে করছে? এই দেশের একজন নাগরিক করছে, তাই না? এই নাগরিক করছে, এখানে উৎপাদন করছে, এখানে করছে, এখানে করছে, এইগুলো তাহলে কিসে যাবে? জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকামে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো ভাইয়া? তারপরে দেখো মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনা করা হয়? কয় বছর বিবেচনা করা হয়? 1 বছর বিবেচনা করো, 1 অর্থ বছর বিবেচনা করা হয়। তারপর দেখো এই দেখো এই প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিই। এই যে অর্থ বছর কখন থেকে হিসাব করা হয় বলো তো? জুলাই থেকে জুন, জুলাই থেকে জুনকে আমরা অর্থ বছর হিসাবে কি করি? গণ্য করি। এবং এই যে অর্থ বছরের ভিতরে হিসাব করে আমরা যত আমাদের রাজস্ব, যত রাজস্ব আয়, জাতীয় ব্যয় সব আমরা এই 1 বছরের উপর ডিপেন্ড করে কি করি? হিসাব করি। তারপরে দেখো সাহেলা বেগম দুবাইয়ে কাজ করেন। সাহেলা বেগম কোথায় কাজ করেন? দুবাইয়ে কাজ করেন। এই যে সাহেলা বেগম কোথায় কাজ করেন? দুবাইয়ে কাজ করেন। তিনি তার কষ্টার্জিত অর্থ প্রতি বছর দেশে পাঠান। কোথায় পাঠান? দেশে পাঠান। নিম্নের কোন ধারণার সাথে তার আয় সম্পর্কিত? কোন ধারণার সাথে আয় সম্পর্কিত? দেখো এটা ধরো বাংলাদেশ, এটা ধরো দুবাই। সাহেলা বেগমকে, এই যে এটা হচ্ছে সাহেলা বেগম, হ্যাঁ, সে কই গেল? সে কই গেছে? বাংলাদেশ থেকে সোজা চলে গেছে কই? দুবাই। এবং দুবাই গিয়ে সাহেলা বেগম এখানে একটা জায়গায় কাজ করছে, করে কি করছে? এখান থেকে এখানে টাকা পাঠাচ্ছে। কি টাকা পাঠাচ্ছে? এই যে টাকা পাঠাচ্ছে। এই টাকাটা তাহলে কোথায় যুক্ত হবে? একটি দেশের নাগরিক দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে যখন কোনো কাজ করবে, সেটা কি মোট জাতীয় আয় বা জিএনআই, বুঝতে পেরেছো? জিএনআই যুক্ত হবে। এবং সাহেলা বেগম যদি এই দেশের ভিতরে কাজ করতো, কোথায় কাজ করতো? এই দেশের ভিতরে, তখন এটা কি হতো? জিডিপি। বুঝতে পেরেছো? মোট দেশজ হতো তখন। বুঝতে পেরেছো ভাইয়েরা? তারপর দেখো মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কি বলা হয়? মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে আমরা কি বলি? সিসিএ। ক্যাপিটাল কি বলা হয়? কি বলা হয়? সিসিএ বলা হয়। তারপর দেখো মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? কি দ্বারা প্রকাশ করা হয়? সিসিএ দিয়ে প্রকাশ করা হয়। তারপর দেখো সিসি এর পূর্ণরূপ কি? সিসি এর পূর্ণরূপ কি ভাইয়া বলো তো? সিসি এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স। সিসি এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স। বুঝতে পেরেছো? মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সিসিএ দ্বারা প্রকাশ করা হয়। একই প্রশ্ন বারবার এসেছে। তারপর জিএনআই থেকে সিসিএ বাদ দিলে কি থেকে? জিএনআই থেকে সিসিএ বাদ দিলে কি থেকে? জিএনআই থেকে সিসিএ, এই জিএনআই থেকে আমরা সিসিএ বাদ দিব। জিএনআই থেকে কি বাদ দিব? সিসিএ বাদ দিব। তাহলে কি পাবো দেখো তো? গ্রোস ন্যাশনাল ইনকাম থেকে যখন সিসিএ বাদ দিব, তাহলে আমরা কি পাবো? নেট ন্যাশনাল ইনকাম পাবো। কি পাবো? নেট ন্যাশনাল ইনকাম পাবো। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এই প্রশ্ন তোমাদের সৃজনশীলেও আসতে পারে যে তোমরা নেট ন্যাশনাল ইনকাম করো। এই যে দুইটা দেয়া থাকবে, এই দুইটা দেয়া থাকবে, দিয়ে বলবে যে এটা নির্ণয় করো। আবার এমসিকিউ তো আসেই, ঠিক আছে? তারপরে দেখো নিট জাতীয় আয় নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? নিট জাতীয় আয় নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? এই তো আগে তোমাদের করেই দিলাম, এই যে এই সূত্র ব্যবহার করা হয়। তারপরে দেখো মিজান বাংলাদেশের নাগরিক, লেখাপড়া শেষ করে সে কানাডায় চলে যায়। কানাডা হতে চাকরি করে প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠায়। মিজানের পাঠানোর অর্থ নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এই যে জিএনআর সাথে সম্পর্কযুক্ত। প্রশ্নটা খুব ভালো করে তোমাদের এর আগেই বুঝিয়েছি। তারপরে মোট দেশজ উৎপাদনের পরিমাপ পদ্ধতি কয়টি? মোট দেশজ উৎপাদনের পরিমাপ পদ্ধতি হচ্ছে 3টি। তারপরে উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? চূড়ান্ত দ্রব্য। যে কোনো উৎপাদন পদ্ধতিতে হিসাব করার জন্য চূড়ান্ত দ্রব্য বিবেচনায় আনা হয়। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিতে মোট কয়টি খাতে
বিভক্ত করা হয় কয়টি খাতে? 15টি খাতে। প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যশোর বোর্ডে রিসেন্টলি এসেছে। কোথায় এসেছে ভাইয়া? যশোর বোর্ডে রিসেন্টলি এসেছে। দেখো আজকে যে প্রশ্নগুলো আমি সলভ করছি, ঠিক আছে, এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভালো ভালো স্কুলে, সব স্কুলই ভালো কিন্তু এই স্কুল রেজাল্টের দিক থেকে এগিয়ে আছে, সেই স্কুলগুলোতে ফ্রিকুয়েন্টলি আসে এবং আমি প্রায় 2000 এমসিকিউ বা তারও বেশি এমসিকিউ অ্যানালাইসিস করে এই এমসিকিউগুলো তোমাদের জন্য এনেছি। কারণ এই এমসিকিউগুলো যদি একবার সলভ করো, তোমাদের টপিক বেসড সলভ হচ্ছে, পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে সেগুলো সলভ হচ্ছে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি ভাইয়া, তুমি যদি আর আমাদের 100 নম্বর এমসিকিউ প্রায় শেষ, আর 100টা বাকি আছে, বাকি 100টা সলভ করো, তোমার পরীক্ষায় 30-এ 30 এমসিকিউ তুমি এনশিওর করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য তোমাদের যাদের মনে হয় যে আমার 30-এ 30 পাওয়া দরকার, তারা ক্লাসটি করো, আর মাত্র আধা ঘন্টা লাগতে পারে। দেখো শ্রম থেকে প্রাপ্ত আয়কে কি বলে? শ্রম থেকে প্রাপ্ত আয়কে মজুরি বলে, খুবই ইজি প্রশ্ন। তারপর দেখো আয় পদ্ধতিতে কয়টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়? আয় পদ্ধতিতে কয়টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়? 4টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়। তারপরে ভূমি থেকে প্রাপ্ত আয়কে কি বলে? ভূমি থেকে প্রাপ্ত আয়কে আমরা সবসময় কি বলি? খাজনা বলে থাকি। তারপরে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কোনটি? ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কি? আয়ের যোগফল না, ব্যয় পদ্ধতিতে আয়ের যোগফল আসবে কেন? বিনিয়োগের যোগফল না, উত্তর কি হবে? ব্যয়ের যোগফল। তারপর নিট রপ্তানি কি? নিট রপ্তানি হচ্ছে রপ্তানি, ধরো নিট রপ্তানি কি? নিট রপ্তানি হচ্ছে এক্স মাইনাস এম, অর্থাৎ আমরা যে কয় টাকার রপ্তানি করেছি এবং যে কয় টাকার আমদানি করেছি, যদি রপ্তানি আমাদের বেশি হয়, অর্থাৎ এক্স যদি আমাদের বড় হয়, এক্স থেকে আমদানি করা যে দ্রব্য তার খরচ বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি? নিট রপ্তানি বলি। দেখো ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সমীকরণটি এক্স মাইনাস এম কি? এক্স মাইনাস এম হচ্ছে কি? নিট রপ্তানি। বিনিময় প্রথার অসুবিধা কোনটি? বিনিময় প্রথার অসুবিধা কোনটি? অভাবের অমিল না, চাহিদার অমিল না, বিনিয়োগ অসুবিধা না, উত্তর কোনটা হবে? দ্রব্য বিভাজনে অসুবিধা। তারপর কোনটিকে ঋণের ভিত্তি হিসাবে গণ্য করা হয়? ঋণের ভিত্তি হিসাবে গণ্য করা হয় কোনটি? অর্থকে আমরা ঋণের ভিত্তি হিসেবে গণ্য করি। তুমি যে এই ব্যাংকে যাও, যেখানেই যাও, তুমি যখন ঋণ নিবা তাকে কি দিবে? তোমাকে অর্থ দিবে। অর্থকে কি হিসাবে গণ্য করা হয়? ঋণের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। তারপরে দেখো কোনটি প্রচলনের ফলে ঋণ গ্রহণ সহজ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে? ঋণ গ্রহণ ও পরিশোধ করা সহজ হয়েছে কোনটির প্রচলনের ফলে? অর্থ প্রচলনের ফলে। যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম তাকে আমরা কি বলি? প্রতীকী মুদ্রা বলি। কি বলি? প্রতীকী মুদ্রা বলি। ধরো তুমি একটা, এটা কয় টাকা? 5 টাকার একটা মুদ্রা বানাইছো। কয় টাকার? 5 টাকার মুদ্রা। এটাকে তুমি ভাঙছো, ভেঙে একটা এরকম 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 বানাইছো, হ্যাঁ, একটা ধাতব মুদ্রা বানাইছো। এখন এইটার দাম, এটা তুমি যখন দোকানে দিতে, তোমাকে 5 টাকার চানাচুর দিত না ভাইয়া? কিন্তু এই যে মুদ্রাটা, এটাও যদি তুমি এখন কোনো একটা মুদ্রার দোকানে, মানে ধাতুর দোকানে বিক্রি করো, স্বর্ণকার বা যে কোনো ধাতুর দোকানে বিক্রি করো, এইটা সমান দেখা গেলো তোমাকে 5 টাকা দিল না, কয় টাকা দিল? 5 টাকা না দিয়ে তোমাকে 2 টাকা দিল। তাহলে তুমি যদি এটা দিতে, ডিরেক্টলি এটা দিলে তুমি কত পেতে? এটা দিলে তুমি পেতে 5 টাকা। কিন্তু এই যে এটা ভেঙে যখন দিচ্ছ তুমি পাচ্ছ কত? 2 টাকা। যখন এই যে এখানে কি আছে? দৃশ্যমান মূল্য। এই যে দৃশ্যমান মূল্য এবং যখন ওটা আমরা ভেঙে চুরে বিক্রি করব, সেই মূল্য যখন অসমান হবে সেটাকে আমরা কি বলবো? প্রতীকী মূল্য বলবো। বুঝতে পেরেছো? 500 টাকার নোট কোন ধরনের কাগজি নোট? 500 টাকার নোট কোন ধরনের কাগজি নোট? রূপান্তরযোগ্য কাগজি নোট। তারপর দেখো বাংলাদেশে কোন ধরনের নোট অরূপান্তরযোগ্য কাগজি নোট? বাংলাদেশে কোন ধরনের নোট অরূপান্তরযোগ্য কাগজি নোট? সেটা হচ্ছে 2 টাকার নোট। কয় টাকার নোট? 2 টাকার নোট। এই যে নোট, বিহিত মুদ্রা, প্রতীকী মুদ্রা, রূপান্তরযোগ্য, অরূপান্তরযোগ্য, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে মুদ্রা আর একটা হচ্ছে ব্যাংক। এই মুদ্রার ভিতরে এগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে এবং ব্যাংকের ক্ষেত্রে কি করতে হবে? কোন ব্যাংকের কাজ কি, কোন ব্যাংকের বৈশিষ্ট্য কি, এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমন বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য কি, কৃষি ব্যাংকের বৈশিষ্ট্য কি, সমবায় ব্যাংকের বৈশিষ্ট্য কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, এগুলো পড়বা। এবং মুদ্রার ক্ষেত্রে কোন মুদ্রা কাজ কি, কোন মুদ্রা কিভাবে কাজ করে, কোন মুদ্রা রূপান্তরযোগ্য, কোনটা
অরূপান্তরযোগ্য। এগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, এই দুইটা টপিক, জাস্ট এই দুইটা টপিক, তাহলে এই টপিক টোটালি কমপ্লিট। যেই প্রশ্ন আসুক না কেন খুব ইজিলি আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। কোনগুলো রূপান্তরের অযোগ্য মুদ্রা? দেখো তো 1 ও 2 টাকার মুদ্রা কি রূপান্তরের অযোগ্য না? তারপর বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি? বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি? 5 টাকা ধাতব মুদ্রা। বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি? 5 টাকা ধাতব মুদ্রা। তারপরে চেক, ব্যাংক ড্রাফট, প্রাইস বন্ড কি ধরনের মুদ্রা? চেক, ব্যাংক ড্রাফট, প্রাইস বন্ড এগুলো হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রা। তোমরা যখন ব্যাংক পড়বা তখন এই প্রশ্নটা পেতে পারো। তারপর বাংলাদেশে অসীম বিহিত মুদ্রা কোনটি? বাংলাদেশে অসীম বিহিত মুদ্রা কোনটি? 5 টাকা হয়, 10 টাকা হয়, 20 টাকা হয়। তার মানে কি সবগুলোই হচ্ছে বাংলাদেশে কি মুদ্রা? অসীম বিহিত মুদ্রা। অর্থের কাজ কয়টি? কি অর্থের কাজ কয়টি? অর্থের কাজ তো সব ভাইয়া, আমরা যেখানে যাই কি সেখানেই অর্থ লাগে, কিন্তু ইকোনমিক্সের ভাষায় কি অর্থের কাজ হচ্ছে 4টি। অর্থের কাজ কয়টি? 4টি। একটা কথা আছে না, পয়সা কা চক্কর বাবু ভাইয়া, এখানে এই হচ্ছে ফ্যাক্ট। সব জায়গায় কি অর্থের দরকার আছে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। ধরো বাণিজ্যিক ব্যাংক কি করে? ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক অর্থের যোগান দেয়, বিনিময় মাধ্যম সৃষ্টি করে, কিন্তু তার মূল উদ্দেশ্যটা কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে? বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে? 3 ধরনের আমানত গ্রহণ করে। কি কি? স্থায়ী, সঞ্চয়ী এবং চলতি। বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে? 3 ধরনের, স্থায়ী, চলতি এবং সঞ্চয়ী। এবং 3 ধরনের আমানতের 3 ধরনের ক্যাটাগরি আছে। দেখো, সপ্তাহে 2 বার ওঠানো যায় কোন আমানতের টাকা? সপ্তাহে কয়বার? 2 বার ওঠানো যায় কোন ধরনের? সঞ্চয়ী আমানতের টাকা সপ্তাহে 2 বার ওঠানো যায়। ধরো তুমি ব্যাংকে একটি হিসাব খুললে যেখান থেকে সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করা যায়, এটা হবে কি? করা যায় না। ঠিক আছে, করা যায় না। তোমার হিসাবটি কোন ধরনের আমানত? অর্থাৎ কি সপ্তাহে 2 বারের বেশি টাকা ওঠানো যায় না, তাহলে তুমি যদি ইচ্ছা করো তাহলে সপ্তাহে 2 বার টাকা ওঠাতে পারবা, কিন্তু 2 বারের বেশি পারবা না। এটা কি কোন ধরনের উদাহরণ? সঞ্চয় ব্যাংকের উদাহরণ। তারপরে বাণিজ্যিক ব্যাংক কিভাবে পুঁজি গঠন করে? সঞ্চয় আমানতের মাধ্যমে। দেখো, এটা ধরো একটা ব্যাংক, এটা কি? এটা হচ্ছে একটা ব্যাংক। ব্যাংকের কাজ দুইটা। এক হচ্ছে আমানত কি করা? আমানত রাখা। আর একটা হচ্ছে কি? ঋণ দেয়া। হ্যাঁ, এখন আমানত, আমানত কি করে তারা? আমানত জমা নেয়। আমানত কি করে? জমা নেয় এবং ঋণ দেয়। ঋণ দেয় কি করে? ঋণ দেয়। এখন দেখো, আমানত কারা রাখে? যাদের কাছে যে আয় করার পরে, ভোগ করার পরে কিছু টাকা বেশি থাকে, তারা এটা কি করে? সঞ্চয় করার জন্য এখানে আমানতটা রাখে। কি করে? এখানে আমানতটা রাখে। তারপর ব্যাংক কি করে? এবার যাদের ধরো অনেকে টাকা লাগে, অনেকে ব্যবসার কাজে টাকা লাগে, অনেকে এমার্জেন্সি টাকা লাগে, আমরা এই ব্যাংক থেকে ঋণ নেই না? এই ঋণটা, এই টাকা এই টাকা তখন ব্যাংক কি করে? এই টাকা ব্যাংক তখন হচ্ছে এদেরকে ঋণ দেয়। হ্যাঁ, এখন যে আমানত দেয় তাকে ব্যাংক একটা ইন্টারেস্ট দেয়। ব্যাংক কি দেয়? একটা ইন্টারেস্ট দেয়। ব্যাংক কি করে? একটা ইন্টারেস্ট দেয়। এবং যে ঋণ নেয়, যে ঋণ নেয় তার থেকে ব্যাংক একটা কি নেয়? ইন্টারেস্ট নেয়। কি নেয়? ইন্টারেস্ট নেয়। ইন্টারেস্ট নেয়। এখন দেখো, এই যে আমানতদারিকে, যে আমানত রাখে, আমানতকারী যে, তাকে ব্যাংক ধরো 1 লাখ টাকায় 1000 টাকা দেয়। ঠিক আছে, 1 লাখ টাকায় কত দেয়? 1000 টাকা। এবং যে ঋণ নেয়, ব্যাংকের থেকে যে ঋণ নেয়, ব্যাংক এই ঋণকারীর থেকে যখন টাকা শোধ করবে, ঋণকারী যখন এই টাকা দিবে, তখন কি করবে জানো? 1 লাখ টাকায় 2000 টাকা ওর থেকে ইন্টারেস্ট নিবে। তাহলে ব্যাংকের এখানে লাভ থাকছে কত ভাইয়া? ব্যাংকের লাভ থাকছে 1000 টাকা। আর এইভাবেই ব্যাংক কি করে? মুনাফা অর্জন করে। তারপরে প্রশ্ন দেখো, সঞ্চয় নিরাপদ মাধ্যম কোনটি? সঞ্চয় নিরাপদ মাধ্যম অবশ্যই ব্যাংক। সঞ্চয় নিরাপদ মাধ্যম কোনটি? ব্যাংক। তারপরে মুনা তার ব্যবসার অর্থ ব্যাংকে এমনভাবে রেখেছে যাতে সে ইচ্ছা করলে টাকা উঠাতে পারে। মুনার কিভাবে রেখেছে? ইচ্ছা করলে কি করতে পারবে? টাকা উঠাতে পারবে। মুনার যে এই যে ইচ্ছা করলে টাকা উঠাতে পারে, কখন? ইচ্ছা করলে টাকা উঠাতে পারে তখন যখন হচ্ছে কি চলতি অ্যাকাউন্টে আমরা ইচ্ছা করলে টাকা উঠাতে পারি, আর সঞ্চয় অ্যাকাউন্টে কি আমরা ইচ্ছা করলে টাকা উঠাতে পারি না। তাহলে মুনার অ্যাকাউন্টে কি? চলতি অ্যাকাউন্ট। তারপরে মিস্টার রিমন একজন কাপড় ব্যবসায়ী, তিনি ভাবছেন তার লভ্যাংশের কিছু অংশ নিরাপদে সংরক্ষণ করবেন। মিস্টার রিমন কোন প্রতিষ্ঠানে অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন? বাণিজ্যিক ব্যাংকে। কোথায় করবে? এই দেখো,
তিনি কি একজন ব্যবসায়ী, তার লভ্যাংশের কিছু অংশ কোথায় সংরক্ষণ করবেন? লভ্যাংশ কি করতে চান? সংরক্ষণ করতে চান। এই সংরক্ষণের টাকাগুলো কোথায় রাখা হয়? বিভিন্ন ব্যাংকে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক। এগুলো কি সমাজের কি ব্যাংক? এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ব্যবসায়ী বলে কিন্তু সে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে রাখছে না। বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে আমানতকারীদের টাকা সংরক্ষণ করা এবং অন্যদেরকে ঋণ দেয়া। আর কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? কেন্দ্রীয় ব্যাংক কখনো হচ্ছে অন্যান্যদের থেকে টাকা নিয়ে আমানত রাখে না, তারা হচ্ছে অন্যান্য কাজ করে, যেমন নোট প্রচলন করে, অন্যান্য ব্যাংকের হিসাব রাখে। কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, এই ব্যাংকগুলোর কাজও অন্যরকম। তাহলে কি উত্তর কী হবে? বাণিজ্যিক ব্যাংক। তারপর জাফর একজন ব্যবসায়ী, সে তার সঞ্চিত অর্থ একটি প্রতিষ্ঠানে অল্প সুদে জমা রাখে। প্রতিষ্ঠানটি উক্ত অর্থ বেশি সুদের হারে, দেখো একটু আগে বুঝিয়েছি তোমাদের, বেশি সুদের হারে একজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করে। উদ্দীপকে উল্লেখিত আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান? এই যে বাণিজ্যিক ব্যাংক। আমানতকারীকে কম সুদ দিবে এবং যাকে ঋণ দিবে তার থেকে বেশি সুদ নিবে, এইভাবেই তারা কি করে? লাভ করে। জনাব সালাম একজন ব্যাংকার, তার ব্যাংকে যে হারে আমানতকারীদের সুদ দেয় তার চেয়ে বেশি ঋণ গ্রহীতাদের থেকে সুদ কি করে? আদায় করে। সালাম সাহেবের ব্যাংক কোন ধরনের ব্যাংক? সালাম সাহেবের ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তারপরে প্রশ্ন, ব্যাংক ব্যবস্থার শীর্ষে কোন ব্যাংক অবস্থান করছে? সকল ব্যাংকের ব্যাংক কাদেরকে বলা হয়? সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। কাকে বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হয়। কোন ব্যাংকে মুদ্রার বাজারের অভিভাবক বলা হয়? মুদ্রার বাজারের অভিভাবক কাকে বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় মুদ্রার বাজারের অভিভাবক। কাকে বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে কে বলা হয় মুদ্রা বাজারের অভিভাবক। তারপরে আসি, ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? ঋণ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাহলে কি করে? সকল ব্যাংকের ব্যাংক, অর্থ ব্যবস্থার অভিভাবক। ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আরও কাজ আছে, দেখো কোন ব্যাংকে নিকাশ ঘর বলা হয়? কি ঘর? নিকাশ ঘর বলা হয় কাকে? কেন্দ্রীয় ব্যাংকে। নিকাশ অর্থ কি? হিসাব, যেখানে হিসাব করা হয়। হিসাব ঘর, নিকাশ ঘর সবই সেম। তাহলে কোথায় করা হয়? কেন্দ্রীয় ব্যাংকে করা হয়। তারপর দেখো কোন ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর? অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর কি? কেন্দ্রীয় ব্যাংক। এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু ভাই বারবার প্রশ্ন আসে, তোমরা যদি খেয়াল করো বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে প্রশ্ন আসে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকটা খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো, কবির সাহেব একজন শিল্পপতি, তিনি একটি ব্যাংকে প্রতিষ্ঠা করতে চান, এজন্য অন্য একটি ব্যাংকের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। কবির সাহেবের এমন ব্যাংকের কাছে ব্যাংক স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন কোন ব্যাংকের কাছে? দেখো কবির সাহেব কি করতে চান? ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। কবির সাহেব ব্যাংক প্রতিষ্ঠার জন্য অন্য একটি ব্যাংকের কাছে অনুমতি চায়। এই যে অন্য একটি ব্যাংকের কাছে অনুমতি চায়, অন্য একটি ব্যাংক। কবির সাহেব তাহলে কি করতে চান? কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করতে চান? বাণিজ্যিক ব্যাংক। এবং বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন করা হয় কার কাছে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে। যদি না আপনি পারেন না, তাহলে সে ব্যাংক প্রতিষ্ঠা করতে কি পারবে না, সে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে না। তারপর দেখো, বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক কোনটি? বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে বাণিজ্য ব্যাংক। জনতা ব্যাংক বাণিজ্য ব্যাংক। রূপালী ব্যাংক বাণিজ্য ব্যাংক। তাহলে কি হবে? বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক। কৃষকদের জীবন মান উন্নয়ন, কৃষকদের কৃষিকাজ যেন সোজা হয়, এই জন্য কৃষকদেরকে বিভিন্ন মেয়াদি লোন দেওয়া হয়। এই লোনকে আমরা কি বলি? বাংলাদেশ কৃষি ব্যাংক। এবং বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। তারপর দেখো, বিশেষায়িত ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক, হ্যাঁ হতে পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক হতে পারে, কিন্তু কি প্রাইম ব্যাংক কি হবে? প্রাইম ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংক। তাহলে কোনটা কোনটা উত্তর হবে? উত্তর হবে 1 ও 3। তারপর আয়ান পড়াশোনা শেষ করে ব্যাংকিং পেশা হিসাবে নিতে ইচ্ছুক। যে ব্যাংকটি অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে, আয়ান যে ব্যাংকে চাকরি করতে চায় তার নাম কি? অর্থাৎ আয়ান একটি ব্যাংকার হিসেবে কাজ করতে ইচ্ছুক এবং সেই ব্যাংকে কাজ করতে ইচ্ছুক যে ব্যাংক অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক কোন ব্যাংক? অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর অভিভাবক কি? বাংলাদেশ ব্যাংক। বুঝতে পেরেছ? তারপরে দেখো, বাংলাদেশ ব্যাংক কার আদেশ বলে গঠিত হয়? কার আদেশে বাংলাদেশ ব্যাংক কার আদেশ বলে গঠিত হয়? প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কার আদেশ বলে গঠিত হয়? বাংলাদেশ ব্যাংক কার আদেশ বলে গঠিত হয়? দেখো তো ভাইয়া, বাংলাদেশ ব্যাংক আদেশ বলে গঠিত হয় রাষ্ট্রপতির। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে পিওর জ্ঞানমূলক প্রশ্ন। এই জন্য কি আমাদেরকে টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। টেক্সট বই যদি আমরা ভালো করে পড়ি, এরকম ক্রিটিক্যাল প্রশ্ন ইজিলি সলভ করতে পারবো। পাশাপাশি কী পারবো জানো?
আমাদের যে সৃজনশীল আছে সৃজনশীলটা খুব ইজিলি আমরা অনেক গুছিয়ে লিখতে পারবো। তারপরে আসি, দেখো কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এটা কি হবে, প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, 1972 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই কি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তারপর বাংলাদেশের কৃষকরা কত টাকা জমা দিয়ে ব্যাংকের হিসাব খুলতে পারেন, মাত্র 10 টাকা জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের কৃষকরা ব্যাংকের হিসাব খুলতে পারেন। তারপর দেখো গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক, গ্রামীণ ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক, গ্রামীণ ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তোমরা বিশেষায়িত ব্যাংকের বৈশিষ্ট্যগুলো পড়বা, তার ভিতরে আছে কোন কোন ব্যাংক, কৃষি ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে এবং সমবায় ব্যাংক আছে। হ্যাঁ, তারপর দেখো গ্রামীণ ব্যাংক কত সালে আত্মপ্রকাশ করে, গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে কত সালে, 1993 সালে। গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে কত সালে, 1993 সালে। সমবায় ব্যাংকের উদ্দেশ্য কোনটি, সমবায় ব্যাংকের উদ্দেশ্য কোনটি, যেমন বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি ছিল, মুনাফা অর্জন করা। কৃষি ব্যাংকের উদ্দেশ্য কি ছিল ভাইয়ারা, কৃষি ব্যাংকের উদ্দেশ্য ছিল কি, কৃষকদের জীবনমান উন্নয়ন করা, কিভাবে কৃষিকাজকে আরো সহজ করা যায়, যেমন বীজ কেনা, পাওয়ার টিলার কেনা, ট্রাক্টর কেনা, পানি সেচ দেওয়ার জন্য কৃষকদের টাকা দরকার হয় না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কৃষক কি প্রান্তিক কৃষক, তাদের কাছে কি সবসময় টাকা থাকে না, এই জন্য কৃষি ব্যাংক কি করে কৃষকদেরকে সাহায্য করে। হ্যাঁ, সমবায় ব্যাংক এইভাবে একইভাবে সমবায় ব্যাংক কি করে, দেখো সমবায় ব্যাংক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে না, ঋণ নিয়ন্ত্রণ কার কাজ, বাংলাদেশ ব্যাংকের কাজ। মুদ্রা প্রচলন কার কাজ, বাংলাদেশ ব্যাংকের কাজ। বিনিময় হার নির্ধারণ এটাও বাংলাদেশ ব্যাংকের কাজ। তাহলে সমবায় ব্যাংক কি করে, দারিদ্র্য বিমোচন করে, বুঝতে পেরেছো। তারপরে বসে দেখো সমবায় ব্যাংকের মধ্যমেয়াদী ঋণ, কৃষি ঋণ কত সময়ের জন্য দেওয়া হয়, মধ্যমেয়াদী ঋণ কত সময়ের জন্য দেওয়া হয়, 2 বছরের জন্য। এই দেখো চট্টগ্রাম, তোমাদের আগের বড় ভাইরা এটাই পরীক্ষা দিয়েছে, চট্টগ্রাম বোর্ড 2025-এ এসেছে। তাহলে কি মধ্যমেয়াদী কৃষি ঋণ কত বছরের জন্য দেওয়া হয়, 2 বছরের জন্য দেওয়া হয়। এই যে কোন ব্যাংক কোন মেয়াদে কতটুকু ঋণ দেয়, এটাও কি আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। তারপর দেখো বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার কোন ব্যাংক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার হচ্ছে সমবায় ব্যাংক। তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অবদান, অবদান কি, অবদান দেখো তো, পাট শিল্পে অবদান আছে, পুরাতন শিল্প প্রসারণে অবদান আছে, সার শিল্পে অবদান আছে। এই জন্য ভাইয়া তোমাদেরকে আমি কিন্তু বারবার প্রথমেই একবার বলেছি যে ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোন ব্যাংকের কোন বৈশিষ্ট্য এবং কাজ, এগুলো খুব ভালো করে পড়বা। পাশাপাশি হচ্ছে কোন মুদ্রা কোন ধরনের কাজ করে, এগুলোর বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা। এই দুটো যদি একটু ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে বোর্ডে এখান থেকে কি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। হ্যাঁ, এবং খুব ইজিলি অন্যদিকে প্রিসাইজ এবং সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারো। এবং সুন্দরভাবে উপস্থাপনের প্রক্রিয়া এবং অর্থনীতিতে 90-এর উপরে মার্ক পাওয়ার জন্য কী কী ট্রিক্স তোমাদের অ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু প্রায় 1 মাস আগে আমি তোমাদেরকে শিখিয়েছি। তোমরা যারা এটা জানো না, তার এই চ্যানেলেই দেখো আমার আরেকটা ভিডিও আছে কিভাবে ইকোনমিক্সে 90-এর উপর মার্ক পাওয়া যায় এবং সৃজনশীল খুব ভালোভাবে লেখা যায়। তারপর দেখো জনাব সমীর আলী একজন দরিদ্র কৃষক, তিনি ফসল উৎপাদনের জন্য কৃষি ঋণ নিয়েছেন। উক্ত ঋণ দিয়ে তিনি জমি সমতল, অগভীর নলকূপ, চায়ের জন্য ট্রাক্টর চাষ করেন। কিসের জন্য, চাষের জন্য। কৃষকদের জন্য কৃষি ঋণ প্রদান করে কোন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষকদের জন্য কোন ব্যাংক প্রকাশ করে, একটু আগেই বলেছি কৃষি ব্যাংক। দেখো তারপর সরকারি অর্থ ব্যবস্থার আলোচনায় আয় ব্যয় সহ স্থান ভাই ঋণের স্থানও পায়। বাংলাদেশের সরকারের যে অর্থ ব্যবস্থা আছে এখানে আয় ব্যয় এই দুটার স্থান তো আছেই, পাশাপাশি কিসের স্থান আছে, ঋণের স্থান আছে। তারপর দেখো সরকার জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে আমরা কি বলি, কর বলি। সরকার রাজস্ব আয়ের জন্য বিভিন্নভাবে জনগণের থেকে টাকা নেয়, তার ভিতরে একটি কি কর, এবং ওই কর যার উপর যতটুকু আরোপ হয় আমাদেরকে সরকারকে দিতে হয়। তারপরে প্রশ্ন দেখো বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি, বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস কি, আয়কর। তারপর বাংলাদেশের মূল্য সংযোজন কর কখন চালু হয়েছে, 91-92 অর্থ বছরে চালু হয়েছে, 91-92 অর্থ বছরে চালু হয়েছে। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে। তারপর দেখো তো উৎপাদনের বিভিন্ন স্তরে সরকার একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করে তাকে আমরা কি বলি, মূল্য সংযোজন কর বা ভ্যাট। মূল্য সংযোজন কর বা কি বলি, ভ্যাট বলে থাকি। বুঝতে পেরেছো, উৎপাদনের বিভিন্ন স্তরে নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে আমরা কি বলি, মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে থাকি। ভাইয়া দেখো আমরা কয়টা প্রশ্ন সলভ করে ফেলছি, দেখতে দেখতে আমরা 150টা প্রশ্ন সলভ করে ফেলছি, আর 4 ভাগের 3 ভাগ কিন্তু আমাদের কমপ্লিট, বাকি আছে কয় ভাগ, 1 ভাগ। আর 50টা কোশ্চেন সলভ করব,
এই 50টা কোশ্চেন সলভ করলে সব থেকে ইম্পর্টেন্ট যে 200টা কোশ্চেন এটা আমাদের কোথায় থাকবে, মাথায় থাকবে। এবং যখন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের মাথায় থাকবে তখন পরীক্ষার ভয় পাওয়ার কি কিছু আছে নাকি? পরীক্ষার ভয় পাওয়ার কিচ্ছু নাই। ধৈর্য ধরো আর 20টা মিনিট, আর 50টা প্রশ্ন সলভ করে ফেলবো খুব দ্রুতই। আসো, ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ কি ভাইয়া? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর দেখো ভ্যাটের অর্থ কি? ভ্যাটের অর্থ কি? ভ্যাটের অর্থ হচ্ছে মূল্য সংযোজন করে। অ্যাডেড অর্থ কি? সংযোজন, আর ট্যাক্স করি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে দেখো মূল্য সংযোজন করকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভ্যাট দ্বারা প্রকাশ করা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্নবার বিভিন্ন বোর্ডে ঘুরে ঘুরে এসেছে। তারপর দেখো কোন শুল্ক দ্বারা ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা হয়? আবগারি শুল্ক দ্বারা। দেখো আবগারি শুল্ক দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত বিভিন্ন দ্রব্যের উপর আবগারি শুল্ক দেওয়া হয়, যেমন চা, চিনি, এবং বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ব্যবসা কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে আবগারি শুল্ক বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের উপরেও কী করা হয়? প্রয়োগ করা হয়। বুঝতে পেরেছো ভাইয়ারা? তারপর দেখো চা ও চিনি উৎপাদন, এই দেখো মাত্রই বললাম চা ও চিনি উৎপাদনের জন্য কোন কর ধার্য করা হয়? আবগারি শুল্ক ধার্য করা হয়। তারপরে নিচের কোনটি সরকারের আয়ের উৎস? বৃক্ষরোপণ না, খাদ্য ও পশু সম্পদ না, বিদ্যালয় সম্পদ না, কোনটি হবে? প্রমোদু কর। তারপরে নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব আয়ের অন্তর্ভুক্ত? কর বহির্ভূত, দেখো একটা আছে কর বহির্ভূত আর একটা আছে করের ভিতরে। কর বহির্ভূত কোনটি আছে? টোল ও লেভি। টোল ও লেভি সবার জন্য প্রযোজ্য নয়, যারা এই সুবিধাগুলো ভোগ করে তাদের এই টোল ও লেভিগুলো দিতে হয়, এবং এটা হচ্ছে কি সরকারের রাজস্বের একটা উৎস। তারপরে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা। মিস্টার কাশেম যশোর থেকে ঢাকা যাওয়ার সময় দেখলো যে গাড়ির চালক পদ্মা সেতু পার হওয়ার পূর্বে টাকা দিয়ে রসিদ সংগ্রহ করলো। মিস্টার কাশেমের দেখা গাড়ির ড্রাইভারের রসিদ সংগ্রহ হলো কি? টোল ও লেভি। এটা কি? টোল ও লেভি, কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। নিচের কোনটি বৃহৎ শিল্প? নিচের কোনটি বৃহৎ শিল্প? দেখো তো, প্লাস্টিক হবে না, রেশম হবে না, সামার হবে না, হবে কি? বস্ত্র। বস্ত্র কি? বস্ত্র হচ্ছে অনেক শ্রমিক এবং অনেক জায়গা নিয়ে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেখানে হয়। এবং আমাদের শিল্পের যে আকার কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প, এগুলোর হচ্ছে ডিপেন্ড করে শ্রমিকের উপরে, ইনভেস্টমেন্টের উপরে। এর উপরে ভিত্তি করে কি আমরা একটি শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তাহলে কি আমরা বস্ত্র শিল্পকে বৃহৎ শিল্প বলতে পারি নাকি পারি না? জাতীয় নিরাপত্তার কারণে কোন খাতের অনেক ব্যয় বরাদ্দ অপ্রকাশিত থাকে? প্রতিরক্ষা খাতে। বাংলাদেশ সহ অন্যান্য দেশে প্রতিরক্ষা খাতে প্রচুর পরিমাণে বরাদ্দ দেওয়া হয়, এবং জাতীয় নিরাপত্তার কারণে এটা হচ্ছে মানুষের কাছে ডিসক্লোজ করা হয় না, কারণ ডিসক্লোজ করলে বিভিন্ন ধরনের অকারেন্স বাংলাদেশ সহ অন্যান্য দেশে সৃষ্টি হতে পারে। তারপর দেখো রমেশ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে মাসিক বেতন পান। সরকারের ব্যয়ের কোন খাত থেকে তার মাসিক বেতন দেওয়া হয়? দেখো যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের এই যে সরকারের মাসিক বেতন, একজন সদস্য হিসেবে যে মাসিক বেতনটা পান, এটা সরকারের কোন জায়গা থেকে দেওয়া হয় জানো? প্রতিরক্ষা, যে যিনি আর্মিতে তাহলে বেতন কই থেকে দেওয়া হবে? মাসিক বেতন কই থেকে দেওয়া হবে? অবশ্যই প্রতিরক্ষা থেকে দেওয়া হবে। তারপরে আছে 11 অর্থ বছরে যোগাযোগ ও পরিবহন খাতে সরকারের ব্যয় হয়েছে কত কোটি টাকা? 10,486 কোটি টাকা। এই প্রশ্নটা হচ্ছে পিওর জ্ঞানমূলক, মুখস্থ করা ছাড়া কিচ্ছু না। এই প্রশ্ন সচরাচর কম আসে, কিন্তু একবার দুইবার দিয়েও দিতে পারে, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুব বেশি আসে না। তারপর দেখো পদ্মা সেতু নির্মাণ সরকারের কোন খাতের অন্তর্ভুক্ত? পরিবহন ও যোগাযোগ খাতে। পদ্মা সেতুতে আমরা কি করি? যোগাযোগ করি না, এক জায়গাতে পরিবহন চলে না, এটা কিসের অন্তর্ভুক্ত তাহলে? পরিবহন ও যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত। তারপর দেখো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কি? সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কি? সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে কি? বাজেট। আর এবং এই তিনটা যেটা আছে এগুলো হচ্ছে বাজেটের কি? প্রকারভেদ। উত্তর কি হবে? বাজেট হবে। তারপর দেখো সরকার আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করে? আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, সুষম বাজেট এবং কি অসম বাজেট। তারপর দেখো ইপিজেড এর পূর্ণরূপ কি? ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এর পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আসে। তারপর দেখো দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় করে কোন বাজেট? কোন বাজেট ব্যয় করে? এই যে যত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, এই যে চলতি বাজেট থেকে ব্যয় হয়ে থাকে। তারপরে চলতি বাজেটের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রতি বছর ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। হ্যাঁ, ধরো যারা চাকরি করছে তাদের 1 বছর শেষ হয়ে গেছে, তারা তো সামনের বছরও চাকরি করবে এবং সামনের বছরও বেতন দেওয়া লাগবে, তাইলে কি
পুনরাবৃত্তির প্রয়োজন হয় এবং দেখো ব্যয়ের খাতগুলো প্রতিনিয়তই পরিবর্তন হয়, না সাধারণ ঘাটতি থাকে, না মূল্য মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, না। তাহলে উত্তর কোনটা হবে? 4 নম্বর উত্তর হবে। তারপর দেখো ইপিজেডের পূর্ণরূপ কি, এটা সলভ করেছি। তারপর বৃহৎ শিল্পের অন্তর্গত কোনটি? প্লাস্টিক শিল্প না, চামড়া শিল্প না, পোশাক শিল্প না, উত্তর হবে কি সিমেন্ট শিল্প। কারণ এই তিনটার ভিতরে সব থেকে বড় শিল্প কোনটা? সিমেন্ট। সিমেন্ট শিল্প হচ্ছে অনেক ভারী যন্ত্রপাতি লাগে, অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি কি দরকার হয়? শ্রমিক দরকার হয়। তাহলে উত্তর কি হবে? সিমেন্ট শিল্প। তারপর কি বৈদেশিক দান অনুদান কোন বাজেটের অন্তর্ভুক্ত থাকে? মূলধন বাজেটের। বৈদেশিক যত দান অনুদান আছে সবগুলো কোথায় অন্তর্ভুক্ত থাকে? মূলধন বাজেটে অন্তর্ভুক্ত থাকে। রিদওয়ান নিজের বাড়িতে তাঁতের মাধ্যমে কাপড় তৈরি করে বাজারে বিক্রি করেন। রিদওয়ান কোন শিল্পে কর্মরত আছে? দেখো পরিবার কেন্দ্রিক যে কাজগুলো থাকে, যেখানে কোনো বাইরের শ্রমিক থাকে না, মূলধন একেবারেই অল্প, বা পরিবারের সদস্যরা মিলে কাজ করে, যেমন বাঁশ বেতের কাজ, অনেক ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট ট্যানারির কাজ, এগুলোকে কি আমরা বলি? কুটির শিল্প বলি। বুঝতে পেরেছো? কুটির শিল্প মূলত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? পরিবার কেন্দ্রিক হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যয় কোন বাজেটের অন্তর্ভুক্ত? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যয় কোন বাজেটের অন্তর্ভুক্ত? মূলধন বাজেটের অন্তর্ভুক্ত। তারপরে যে বাজেটে প্রস্তাবিত আয় ব্যয় সমান থাকে না, যে বাজেটে কি প্রস্তাবিত আয় ব্যয় সমান থাকে না, তাকে কি বলে? অসম বাজেট বলে। ধরো আয় এবং ব্যয় কি, আয় এবং ব্যয় যখন সমান থাকবে তখন আমরা এটাকে কি বলবো? সুষম বাজেট। এবং যখন এটা সমান থাকবে না তখন আমরা এটাকে কি বলবো? অসম বাজেট বলবো। বুঝতে পেরেছো? সমান থাকলে সুষম, সমান না থাকলে অসম। খুবই সিম্পল। তারপর দেখো দেশের অর্থনীতির প্রধান খাত কয়টি? দেশের অর্থনীতির প্রধান খাত কয়টি ভাইয়ারা? দেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে 3টি। তারপর বিটিসিএল এর পূর্ণরূপ কি? বিটিসিএল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এখানে পুরোটা দেখা যায় নাই, টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে এসেছিল গত বছর। তারপর যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি থাকে তাকে আমরা কি বলি? দেখো যে বাজেটে আয়, হ্যাঁ, আয় বেশি ব্যয় থেকে, সেটাকে আমরা কি বলবো? আয় বেশি যখন ব্যয় থেকে হবে সেটাকে আমরা বলবো উদ্ধৃত বাজেট। আর যেটা হচ্ছে ব্যয় বেশি থাকবে আয় থেকে, ব্যয় বেশি থাকবে আয় থেকে, সেটাকে আমরা কি বলবো? ঘাটতি বাজেট। অর্থাৎ আমার খরচ হয়েছে অনেক বেশি কিন্তু আমার আয় কম, তাহলে কি আমার ঘাটতি হচ্ছে না? সেটাকে আমরা কি বলবো? উদ্ধৃত বাজেট বলবো। তারপর দেখো চলতি বাজেটের আয় সংগৃহীত হয় কিভাবে? চলতি বাজেটের আয় সংগৃহীত হয় কিভাবে? দেখো তো ভাইয়েরা, চলতি বাজেটের আয় সংগৃহীত হয় দুইভাবে, কর রাজস্ব থেকে এবং কর বহির্ভূত রাজস্ব থেকে। দুইভাবে সংগৃহীত হয়, কর রাজস্ব থেকে এবং কি কর বহির্ভূত রাজস্ব থেকে। তারপরে রাসেল এক্স দেশের নাগরিক, সে দেশে 21-22 সালের বাজেটে মোট রাজস্ব প্রাপ্তি 40,242 কোটি টাকা। কত? 40,242 কোটি টাকা। কিন্তু সরকারি ব্যয় কত? 60,530 কোটি টাকা। এক্স দেশে কোন ধরনের বাজেট? এটা কি ব্যয় বেশি হয়েছে না? দেখো তো 60,000 কোথায় আর 40,000 কোথায়? ব্যয় বেশি হয়েছে, তাহলে কি হবে? ঘাটতি বাজেট হবে। তারপরে প্রশ্ন, কোনটি উন্নয়ন বাজেট ব্যয় খাতের অন্তর্ভুক্ত? কোনটি উন্নয়নের ভিতরে অন্তর্ভুক্ত? কৃষি ও শিল্প উন্নয়ন হচ্ছে উন্নয়ন বাজেট খাতের অন্তর্ভুক্ত। তারপর নিচের কোনটি উন্নয়ন বাজেটের ব্যয় খাত? কোনটি? শ্রম ও জনশক্তি। উন্নয়ন বাজেটের ব্যয় খাত, উন্নয়ন বাজেটের কি ব্যয় খাত, এই যে শ্রম ও জনশক্তি। এখন কি করবা? বাজেট যে টপিকটা আছে, বাজেট টপিকটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং কোন খাতে কতটুকু আমাদের ব্যয় করা হয় এটা আমাদের খুব ভালোভাবে কি জানতে হবে। তারপর দেখো কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি বাংলাদেশের সবচাইতে বড় খাত? কৃষিখাত। আমরা বলি না বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং অধিকাংশ মানুষ কৃষি কাজ করে, এই জন্য কি কৃষিকাজ হচ্ছে কর্মসংস্থানের দিক দিয়ে সব থেকে এগিয়ে আছে। এবং দেখো অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত দ্রব্য যার কি আছে? অর্থমূল্য আছে, পর্যাপ্ত সরবরাহ আছে। পর্যাপ্ত সরবরাহ থাকলে হবে না, মালিকরা পরিবর্তন করা চায়, মানে মালিকানা পরিবর্তন করা চাই, মানে বিনিময় যে মূল্যটা থাকবে এটাকে আমরা কি বলবো? তখন অর্থনীতিতে সম্পদ বলবো। শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ ইত্যাদিকে সম্পদ বলা হয় না। কারণ কি ইত্যাদিকে সম্পদ বলা হয় না? কারণ কি এটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা না এবং কি বাহ্যিকতা নেই। তারপরে প্রশ্ন, জসিম সাহেব একজন সৎ ব্যক্তি, তার এই গুণটি অর্থনীতিকে সম্পদ বলা যায় না। কারণ কি এর কি নাই? এর হচ্ছে হস্তান্তর যোগ্যতা নাই এবং কি বাহ্যিকতা নাই। তাহলে উত্তর কি হবে? 2 ও 3। তারপর দেখো তো প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কোথায়? প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় রাসায়নিক সার তৈরিতে ব্যবহৃত হয়, ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত হয়, রান্নাঘরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সবগুলো। উত্তর কি? সবগুলো। তারপরে
চুনাপাথর ব্যবহৃত হয় কি তৈরিতে? চুনাপাথর সাবান তৈরিতে ব্যবহৃত হয়, ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়, কাগজ তৈরিতে, সবগুলোতেই ব্যবহৃত হয় কি চুনাপাথর। তারপরে সিলিকা বালু কি কাজে ব্যবহৃত হয়? সিলিকা বালু ব্যবহৃত হয় কাঁচ তৈরিতে। তোমরা কি জানো কাঁচ বালি দিয়ে তৈরি হয়? তোমরা কি এটা জানতে? কাঁচ কিন্তু তৈরি হয় বালু দিয়ে, হ্যাঁ। এবং দেখো রং তৈরিতেও আমরা কি বালু ব্যবহার করি। বাংলাদেশের খনিজ সম্পদ হলো কি কি? বাংলাদেশের খনিজ সম্পদ হিসেবে কি কি আছে? বাংলাদেশের খনিজ সম্পদ হিসেবে কি কি আছে? চুনাপাথর আছে এবং প্রাকৃতিক গ্যাস আছে। গম কি আছে নাকি? গম নাই। অপারেটর সাহেব ভুল করেছে, উত্তর এটা হবে না। উত্তর হবে কত? বাংলাদেশের খনিজ সম্পদ কোনটি কোনটি? 1 ও 3। উত্তর হবে 2 নম্বর। উত্তর হবে কি 1 ও 3। আর মাত্র ভাইয়া প্রশ্ন আছে 10টা। 10টা সর্বোচ্চ 5 মিনিট লাগে। আর 10টা যারা এই পর্যন্ত ক্লাসটা করছো ভাই, তোমাদের কনসিস্টেন্সি লেভেল অ্যানাদার লেভেলে। তোমাদের কনসিস্টেন্সি অ্যানাদার লেভেলে। এই যে কনসিস্টেন্সি দিয়ে তোমরা পৃথিবীর এবং বাংলাদেশের যে কোনো শিক্ষা ব্যবস্থা যে কোনো জায়গায় ক্র্যাক করতে পারবা। শুধু তোমাদের ধৈর্য ধরে একটু কি করতে হবে? পড়াশোনা করতে হবে, যেটা তোমরা কি করছো। আর 10টা কোশ্চেন মাত্র। দেখো, প্রাণীজ সম্পদের প্রয়োজন হয়। প্রাণীজ সম্পদের প্রয়োজন হয় কোথায়? আমাদের আমাদের কি চাহিদা পূরণে ব্যবহৃত হয়, চামড়া শিল্পের কাঁচামাল যোগানে ব্যবহৃত হয় এবং কর্মসংস্থানে সবগুলোতেই আমরা কি প্রাণীজ সম্পদের প্রয়োজন হয়। তারপর দেখো, ব্যক্তির আয় নির্ভর করে কিসের উপর? ব্যক্তির সঞ্চয় নির্ভর করে কিসের উপর? ব্যক্তির সঞ্চয় নির্ভর করে সবসময় কি ব্যক্তির আয়ের উপরে। তারপরে প্রশ্ন, বিনিয়োগ কিসের উপর নির্ভর করে? বিনিয়োগ নির্ভর করে হচ্ছে সঞ্চয়ের উপরে। অর্থাৎ কি সঞ্চয় নির্ভর করে আয়ের উপরে এবং বিনিয়োগ নির্ভর করে সঞ্চয়ের উপরে। বুঝতে পেরেছো? এটা কিন্তু কনফিউজিং। দেখ, সবসময় ভাববা ব্যক্তির সঞ্চয় নির্ভর করে ব্যক্তির আয়ের উপরে এবং ব্যক্তির বিনিয়োগ কিসের উপর নির্ভর করে? ব্যক্তির বিনিয়োগ নির্ভর করে সঞ্চয়ের উপরে। তারপরে কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? উৎপাদনের পরিমাণ বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? উৎপাদনের পরিমাণ বাড়াতে গেলে আমাদের বিনিয়োগ করতে হবে। যেমন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, পরীক্ষায় কি করতে চাও? ভালো রেজাল্ট করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? আরো বেশি সময় পড়তে হবে। এই যে বেশি ভালো সময় পড়া, এতে তুমি কি করছো? ওখানে সময় বিনিয়োগ করছো। তাহলে কি বিনিয়োগের মাধ্যমে। তারপরে বসো, দেখো শফিক 1 লক্ষ টাকা জমিয়েছে। এই টাকা দিয়ে সে তার ফ্যাক্টরিতে একটি মেশিন কিনেছে। শফিকের উক্ত মেশিন ক্রয়কে কি বলবো আমরা? বিনিয়োগ বলবো। সে 1 লক্ষ টাকা কি করছে? বিনিয়োগ করেছে, তাকে আমরা কি বলবো? বিনিয়োগ। তারপর দেখো কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? অবশ্যই বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। তারপরে প্রশ্ন, ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কি? ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় হচ্ছে কি ভাইয়া? সংগঠন। ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কি? সংগঠন। তারপরে দেখো, উৎপাদনের ক্ষেত্রে যে যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন তাকে আমরা কি বলি? উৎপাদনের ক্ষেত্রে যত কাজ ভাগ করে দেওয়া, মজুরি দেওয়া, যত রিস্ক নেওয়া কে করেন? সংগঠক করেন। তারপরে দেখো, একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য কি কি? ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ করবে, ব্যবসায়িক কার্যাবলী নির্ধারণ করবে এবং কর্তব্যাবলী বর্ণনা করবে। তাহলে উত্তর কি হবে? সবগুলো। সংগঠনের কাজ রিস্ক নেওয়া, উদ্দেশ্য নির্ধারণ করা, কার্যাবলী নির্ধারণ করা, কর্তব্য বন্টন করা, সবগুলোই কার কাজ? সংগঠনের কাজ। আজকের প্রশ্ন আর মাত্র কয়টা? একটা বাকি। আমরা 199টা প্রশ্ন সলভ করে ফেলছি, আমাদের একটা প্রশ্ন বাকি। এই পর্যন্ত তোমাদেরকে যা বুঝিয়েছি তোমরা কি সবাই বুঝতে পেরেছো? যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা যুক্ত হয়ে যাও। এই যে 200টা এমসিকিউ এর যে আমাদের স্লাইড অর্থাৎ পিডিএফ তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে। এখানে হচ্ছে অলরেডি হাজার হাজার স্টুডেন্ট আছে। তোমরা যদি পিছিয়ে থাকতে না চাও তোমরা এখনই জয়েন করো ওখানে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানাও আমাদেরকে, এবং আমরা ঈদের পরে গিয়ে আমরা কি করব? অনশর্ট ক্লাস দিব। অনশর্ট ক্লাস দিলে তোমাদের যত সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে। তারপর দেখো, রহমান সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি কি করবেন? ঝুঁকি গ্রহণ করবেন। উদ্যোক্তারা কি করে? ঝুঁকি গ্রহণ করে, নীতি নির্ধারণ করে। হ্যাঁ, নীতি নির্ধারণ করে। উৎপাদনের উপকরণের সমন্বয় করবেন। তাহলে যারা সংগঠক আছে তারা এই 3টি কাজে করে না? তাহলে রহমান সাহেবের কাজ কি? এই 3টা। দেখো ভাইয়ারা, আজকে কি করলাম আমরা? 200 এমসিকিউ। ক্যান ইউ ইমাজিন? তুমি 200 এমসিকিউ সলভ করে ফেলছো এত অল্প সময়ের ভিতরে, এবং এমসিকিউ গুলো কি 2000 এমসিকিউ পড়ার সমান। কারণ আমরা 2000 এমসিকিউ অ্যানালাইসিস করে এই এমসিকিউ গুলো তোমাদের জন্য বের করে নিয়ে আসছি। এই যে কনসিস্টেন্সি তোমরা দেখিয়েছো, এই কনসিস্টেন্সি যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তুমি এসএসসি পরীক্ষা কেন, যে কোনো পরীক্ষায় আল্লাহর রহমতে তুমি অনেক অনেক বেশি ভালো করতে পারবা। তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের আরও একটি ক্লাসে। ততক্ষণ তোমাদের এই কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনা করো, লেগে থাকো, নিজে সুস্থ রাখো, বাবা মায়ের জন্য দোয়া করো এবং আমাদের জন্য দোয়া করো যেন তোমার ভাইয়েরা তোমাদের জন্য সর্বোচ্চটা দিতে পারে। দেখা হচ্ছে সামনের একটি ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।